শুরু। হ্যাঁ, ওকে দাদুরা, কেমন আছো? হাই দাদুরা, আজকে তো পরীক্ষা হয়ে গেল 31 বিসিএস প্রিলিমিনারি এবং কোশ্চেন একটু সহজ হয়েছে আজকে। শুধু ইংলিশ লিটারেচারটা একটু অনেকে খারাপ বলছে, কিন্তু আমার আল্লাহর মতে অঙ্ক পরীক্ষার কোশ্চেন খুবই সহজ হয়েছে। বাইরে কি সাউন্ডটা টেস্ট করেছো? হ্যাঁ, অঙ্ক কোশ্চেন খুবই সহজ হয়েছে। তো দাদা তোমাদের সামনে চলে আসলো। তোমাদের আল্লাহর মতে তোমরা দাদার স্টুডেন্ট যারা, তারা সবই অঙ্কই পেরেছো এবং এটা আশা করি, কারণ তোমাদের কমন পড়েছে এটা, এবং আরও ডিফিকাল্ট অঙ্ক তোমরা করেছো, কিন্তু অনেক সহজ এসেছে। আর এখানে তবুও আমি একটা সমাধান দিয়ে দিচ্ছি খুবই শর্টে, মানে শর্ট বলতে কি, আমি একটু মানে ফার্স্ট একটু সমাধানটা দিয়ে দেবো। পেজের ভিডিও বেশি বড় করবো না, এবং তোমরা ভিডিও পজ করে করে দেখে নিবা, ঠিক আছে? শুরু করা যাক। আমি লিখে দিচ্ছি 41তম বিসিএস প্রিলিমিনারি ম্যাথ প্লাস মেন্টাল অ্যাবিলিটির সলিউশন, রাজু দাদার নাম্বার এটা আছে। তোমরা দেখতেই পাচ্ছ সবই। তো ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। আমার কাছে যে সেটটা, আমি যে সেটটা থেকে কালেক্ট করেছি, সেটাতে 91 নম্বর থেকে অঙ্ক আছে। হ্যাঁ, তোমাদের কার সেটে কত নম্বর থেকে আছে, বিভিন্ন জনের সেটে বিভিন্ন নম্বর থাকতে পারে। আমার এই সেটটাতে 91 নম্বর থেকে অঙ্ক আছে। আমি 91 নম্বর থেকে শুরু করছি, এবং খুব সহজ অঙ্ক। দেখো, তোমাদের সম্ভাবনা, পারমুটেশন, কম্বিনেশন, প্রবাবিলিটি যেভাবে করিয়েছি, তোমরা তো মানে খুবই এগুলো মানে হাস্যকর অবস্থায় তোমরা দেখে সাথে সাথে আনসার করে দিতে পারছো। এবং দেখো, পারমুটেশন কম্বিনেশন আমি তোমাদের বলেছিলাম যে কম্বিনেশনই এখন পিলির জন্য বেশি ইম্পর্ট্যান্ট, আর পারমুটেশনটা রিটেনের জন্য। দেখছো, এখন কিন্তু আস্তে আস্তে পিলিতে মোস্ট অফ দ্য টাইম তোমাদের কম্বিনেশন থেকে কোশ্চেন আসছে। যাই হোক আর কি, আমরা শুরুতে সম্ভাবনা আসছে খুবই ভালো। এখানে হচ্ছে 1 থেকে 440 পর্যন্ত সংখ্যাগুলোর একটি দৈবভাবে যদি নির্বাচন করা হয়, তাহলে সেটা বর্গ হওয়ার সম্ভাবনা কত। তোমাদেরকে সম্ভাবনাটা আমি কি শিখেছিলাম, তোমাদের বলেছিলাম সম্ভাবনা প্রবাবিলিটি সমান সমান সূত্র কি ছিল? সূত্র ছিল নিচে হচ্ছে মোট নমুনা, প্রবাবিলিটির সূত্র কি, নিচে মোট নমুনা আর উপরে হচ্ছে যে অনুকূল নমুনা, তাই না? অনুকূল নমুনা মানে তুমি যেটা চাও, মোট নমুনা বাই অনুকূল নমুনা, এটা তোমার প্রবাবিলিটির সূত্র, তাই না? এখন দেখো, তোমার এখানে মোট সংখ্যা আছে কয়টা? 1 থেকে 440। 1 থেকে 440 পর্যন্ত সংখ্যা কয়টা বলো তো? 1 থেকে 440 পর্যন্ত সংখ্যা হচ্ছে যে 440টা। এখন এই অঙ্কের উত্তর যাই হোক, সম্ভাবনা যদি বের করতে হয়, তার নিচে তো মোট নমুনা, মোট কয়টা? মোট তো 440টা, এটা নিচে হয়ে যাবে। এই তো অঙ্কের অর্ধেক শেষ। বাকিটা উপরে বসাতে হবে। উপরে কি বসাতে হবে? উপরে বসাতে হবে যে 1 থেকে 440 পর্যন্ত যত সংখ্যা আছে, তাদের মধ্যে যে কয়টা বর্গ, সেই বর্গ কয়টা তা উপরে বসাতে হবে। এখন দেখো, বর্গ সংখ্যা কোনগুলো তোমরা তো জানো, যেমন 1 কিন্তু বর্গ, 4 বর্গ, 9 বর্গ, তাই না? 16 বর্গ, 25 বর্গ, এগুলো বর্গ না? দেখো, যদি বলি 1 থেকে 100 পর্যন্ত বর্গ কয়টা, তুমি কিন্তু গুনে গুনে বের না করে তুমি একটা পদ্ধতি অ্যাপ্লাই করতে পারো। সেটা কি? 1 থেকে 100 পর্যন্ত বর্গ কয়টা, বর্গমূল করে দিবা। বর্গমূল করলে কত? 10 আসে না? তাহলে 1 থেকে 100 পর্যন্ত বর্গ সংখ্যা আছে 10টা। যদি বলা হয় 1 থেকে 110 পর্যন্ত বর্গ সংখ্যা কটা, তাহলেও তুমি কি করবা? 110কে বর্গমূল করবা। 110কে বর্গমূল করলে কি হয়? 10 পয়েন্ট সামথিং, পয়েন্টের পরে যে সামথিং লেখার দরকার নেই, শুধু আগেরটাই। অর্থাৎ 1 থেকে 110 পর্যন্ত বর্গ সংখ্যা আছে 10টা। আবার যদি বলা হয় 1 থেকে 120 পর্যন্ত বর্গ সংখ্যা কত, তাহলে 120কে বর্গ করলে 10 পয়েন্ট সামথিং, তার মানে 10টাই আছে। যদি বলা হয় 1 থেকে 121 পর্যন্ত বর্গ কত, তাহলে 1 থেকে 121 পর্যন্ত কয়টা বর্গ সংখ্যা আছে? তুমি 121কে বর্গমূল করে দাও, হচ্ছে কত? 11। তার মানে এইভাবে তুমি টোটাল বর্গ সংখ্যা বের করতে পারো। এখন দেখো, তোমার এখানে 1 থেকে 440 পর্যন্ত বর্গ সংখ্যা কয়টা আছে সেটা তোমার উপরে লিখতে হবে। তো 440কে তুমি বর্গমূল করো। 440কে তো এটা আনকমন ফিগার, কিন্তু তোমাদের সবার জানা আছে 441-এর বর্গমূল করলে কি হয় বলো তো? 441-এর বর্গমূল করলে হয় 21। অর্থাৎ যদি 1 থেকে 441 পর্যন্ত বলি, তাহলে 21টা বর্গ সংখ্যা। আর যেহেতু 440 পর্যন্ত বলছে, তাহলে এখানে বর্গ সংখ্যা কত হবে? 20 পয়েন্ট সামথিং, মানে 20টি। সো এই অঙ্কের বর্গ সংখ্যা আছে 20টি, আর মোট আছে এটা। যদি কাটাকাটি করে দিই, তাহলে 1/22, এটা হচ্ছে আনসার। আমি এত ফর্মালিটি মেনটেন করে লিখলাম না, তোমাদের জাস্ট বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? তোমাদের এখানে মোট সংখ্যা আছে কয়টা? মোট সংখ্যা আছে 440। আর বর্গ সংখ্যা আছে কয়টা? বর্গ সংখ্যা তুমি জানো, 441কে বর্গ করলে হয় 20, তার মানে 441 পর্যন্ত হয় 21টা। আর যেহেতু 440, তাহলে একটা কম, মানে 20টা আছে, তাহলে বর্গ সংখ্যা উপরে 20, নিচে এটা। সো ইউ আর কাটাকাটি ডুইং 1/22, এটা হচ্ছে আনসার্স। আমি একটু বেশি কথা বলছি, এত কথা বলার প্রয়োজন হয় না, দাদার স্টুডেন্টদের তো কমন অঙ্ক। যাই হোক, এটা হয়ে গেল। এর পরেরটাই যাচ্ছি আমরা, 92। 92 দেখো, বলছে যে এটা প্লাস এটা প্লাস এটা ডট 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 ধারাটির অসীম পর্যন্ত, মানে অসীম ধারা, অসীম ধারা, ঠিক আছে? অসীম পর্যন্ত আমাদের বের করতে বলছে যে এর যোগফল কত। দেখো, তোমাদের যখন ধারা শিখেছিলাম, তখন তোমাদের অসীম ধারা শিখেছিলাম, এবং অসীম ধারাটা হচ্ছে অসীম গুণোত্তর ধারা। দেখো, খেয়াল করে দেখো, যদি তুমি এই পদ থেকে এই পদ বিয়োগ করো, তাহলে যে বিয়োগফলটা হবে, আর এখান থেকে এটা বিয়োগ করলে বিয়োগফলটা কি সেম হবে? চোখে দেখেই বোঝা যাচ্ছে, বিয়োগ করার দরকার নেই, সেম হবে না। তার মানে এটা সমান্তর ধারা হতে পারে না।
এটা ভাগফলটা সেম হবে, মাস্ট বি। অতএব এটা একটা গুণোত্তর ধারা। এই যে গুণোত্তর ধারা, তা তোমাকে টেস্ট করারও দরকার নেই, তুমি বুঝতে পারছো সমান্তর ধারা হবে না, তাই এটা গুণোত্তর ধারা। কেন বললাম? কারণ এখানে অসীম বলছে, গুণোত্তর ধারার ক্ষেত্রেই কেবল অসীম পদ সংখ্যা বের করতে বলে। কিছু কিছু জিনিস আমাকে মনে রাখতে হয়, সবসময় নর্মাল নিয়মে মানে গতানুগতিক নিয়মে করতে হয় না। প্রিলিমিনারি পরীক্ষা একটা ব্রেইন গেম, ঠিক আছে? তার মানে দেখো, এই গুণোত্তর ধারার সমষ্টির সূত্র মানে অসীম ত্বক সমষ্টি, তোমাদের বলেছিলাম অসীম ত্বক সমষ্টি, এই সূত্রটা হবে a বাই 1 মাইনাস r। এ মানে প্রথম পদ, এখানে এ দিয়ে আছে প্রথম পদ, এইটা এ মানে হচ্ছে যে 0.12, এটা মানে কিন্তু 1/100 বলতে পারো, পয়েন্ট, এই যে পয়েন্ট উঠে গেল। আর আর মানে হচ্ছে তোমার এই পরেরটা ভাগ আগেরটা, এটা কিন্তু এইটা ভাগ এইটা, এটা হচ্ছে কত 0.0012 ভাগ 0.128। এটা কিন্তু এমন বলতে পারো 12 এর নিচে একের পরে পয়েন্টের পরে 4টা ঘর না, তাহলে তুমি 4টা শূন্য দিবা, আর এই ভাগটাকে গুণ করে দাও। এটা কিন্তু 12 উপরে হতো, নিচে এটা হতো, যদি গুণ করে দিয়ে উল্টে যাবে 12 এখানে উপরে 100 হবে। আমি একটু ফাস্ট করছি, তোমরা বারবার কেটে যাচ্ছে, তোমরা একটু ভিডিও পজ করে দেখে নিবা, পেজের ভিডিও বেশি বড় করা যাবে না। তাহলে আর এর মান পেয়েছে এইটা, এর মান পেয়েছে এইটা, তাহলে এর উত্তরটা কি হবে? এ মানে হচ্ছে 12/100 ডিভাইডেড বাই আর এর মান হচ্ছে 1 মানে 1, আর এর মান হচ্ছে যে 1/8। যদি আমি এ করি 12/100 লিখি, এটা গুণ হয়ে যাবে, এটা বিয়োগ করলে কি থাকে দেখো তো, 99/100 থাকে না, সেই 100 যাবে উপরে আর 99 নিচে, তাহলে তোমার এটা মারা খেলো। এটা যদি তুমি কাটাকাটি করো, এটা 3 দিয়ে কাটাকাটি করা হয়, 3 4 12, 3 33, সো দ্য আনসার ইজ 4/33। আছে নাকি 4/33? এই যে এ নম্বর আনসার 4/33, বুঝতে পেরেছো? দ্য আনসার ইজ 4/33। ওকে, আমি মুছে দিলাম, তোমরা ভিডিওটা পজ করে দেখে নিবা। আমি একটু ফাস্ট যাচ্ছি, একটু ফাস্ট যাচ্ছি বলে দুঃখিত, পেজের ভিডিও বেশি বড় করবো না, লেন্থ টাইম বড় করবো না বলে একটু ফাস্ট যাচ্ছি। একদম খুবই সহজ একটা নাম্বার 3 অঙ্ক আসছে, মনে রাখবা। তোমাদের বলেছিলাম সূচক লগ পড়ানোর সময় বলেছিলাম যে রুট যদি এমন গুণ আকারে বা ভাগ আকারে থাকে তাহলে কমন নেওয়া যায়, একটা বড় রুট নেওয়া যায়। এটা মানে একটা বড় রুট বললে ভিতরে -8 গুণ -2, এর মানে ভিতরে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়। এটা হচ্ছে 16কে রুট করলে হয় +-4, এই +-4ই আনসার। বাট তোমার অপশনে শুধু 4 আছে, তাহলে আমি শুধু 4ই আনসার দেবো, বুঝতে পেরেছো? লিগাল আনসার +-4, কিন্তু অপশনে অনেক সময় শুধু প্লাস পজিটিভটা নিয়ে যায়, তাই এটা আমার আনসার। ওকে, বুঝে দিলাম, খুব সহজ অঙ্ক আল্লাহর রহমতে। এরপরে আমি যাচ্ছি পরেরটা, গোয়িং টু দ্য নেক্সট অঙ্ক। এই যে এটা হচ্ছে অসমতার অঙ্ক। এখানে বলা হচ্ছে যে মডুলাস x-2 < 3 হলে m এবং n এর কোন মানের জন্য এটা হবে। এবং তোমাদের মডুলাসের অঙ্ক যখন তোমাদের করিয়েছিলাম, আমি বলেছিলাম মডুলাসের অঙ্ক তোমরা ছোটোবেলায় এইভাবে শিখেছিলা যে একবার ধনাত্মক হলে একবার ঋণাত্মক হলে, কিন্তু আমি বলেছিলাম সেই নিয়ম এখন আর চলবে না, এখন তোমাদের মডুলাসের ধর্ম ব্যবহার করতে হবে। ধর্মটা কি বলেছিলাম? মডুলাসের ধর্ম বলেছিলাম যদি এই যে খারাপ একটা মডুলাস যদি এমন হয় মডুলাস x <a এটা হয়, এটা হলে আমি কি বলেছিলাম? মডুলাস বাদ দিতে হয়। মডুলাস বাদ দেওয়ার নিয়ম কি? শুধু x লিখতে হয়, লেখার পরে এখানে যে চিহ্ন থাকে সেই চিহ্ন দুই দিকে দিতে হয়, এবং এখানে যে সংখ্যা থাকে সেটা এখানে দিতে হয়। বাট এই একই জিনিস এখানেও হবে, তবে এখানে পজিটিভ থাকলে এখানে নেগেটিভ। এটা বলেছিলাম মডুলাসের ধর্ম। যেমন যদি বলা হয় মডুলাস, সাপোজ দ্যাট মডুলাস p, যদি বলি মডুলাস p ইজ লেস দ্যান মনে করো 9, এর মানে কি? এর মানে এমন হবে p এখানে একটা এই চিহ্ন, আবার এখানে একটা এই চিহ্ন, এখানে 9 থাকলে এখানে -9, একই জিনিস দুই দিকে বসবে, কিন্তু এখানে পজিটিভ থাকলে এখানে নেগেটিভ থাকলে পজিটিভ। এইভাবে তোমাদের মডুলাসের ধর্ম আমি শিখেছিলাম, তাই না? তাহলে সেই মডুলাসের ধর্ম দিয়ে অঙ্কটা তোমার করতে হবে। এখানে তোমার প্রধান দেয়া আছে, তো এইটা এটা কি দেওয়া আছে? মডুলাস x -3, মডুলাসের ধর্ম ইউজ করলে কি হবে? x-2 এখানে হবে, এখানে একটা চিহ্ন সেম চিহ্ন দিব, এই 3 এখানে, আর এখানে যেহেতু পজিটিভ তাহলে এখানে মাইনাস। এবার তোমাকে কি করতে হবে? এটা করার পরে তোমাকে এই যে অঙ্কে চেয়েছে, অঙ্কের যে রিকোয়ারমেন্ট ডিমান্ড, সেই ডিমান্ডের সাথে তোমাকে কম্পেয়ার করতে হবে, ডিমান্ড তৈরি করতে হবে, ঠিক আছে? ডিমান্ড তৈরি করার সময় ডিমান্ডে কি চাচ্ছে? এখানে 3x চাচ্ছে, এখানে কি আছে? শুধু x আছে, তোমার চাচ্ছে 3x, তাহলে এটাকে 3 দিয়ে গুণ করার প্রয়োজন হবে, অর্থাৎ মাঝখানের পক্ষটাকে 3 দিয়ে গুণ করার প্রয়োজন। কিন্তু শুধু একটা পক্ষ তো গুণ করা যায় না, গুণ করতে হলে সবাইকে গুণ করতে হয়, ভাগ করতে হলে সবাইকে ভাগ করতে হয়, যোগ বা বিয়োগ করতে হলে সবার সাথে করতে হয়। সেজন্য আমি সকল পক্ষকে কি করব? 3 দ্বারা গুণ করব। যদি আমি পুরো জিনিসটাকে যদি 3 দ্বারা গুণ করি, তাহলে এখানে দেখো এই 3 দিয়ে গুণ করলে -9 লেস দ্যান এটা 3x -3 × 6 <9। ওকে, এখন দেখো এই প্রথম কন্ডিশনটা আমার হয়ে গেছে। এবার এখানে কি লিখবে? +5 লাগবে, কিন্তু আমার আছে কি? মাইনাস কি আছে? আমার লাগবে +5, কিন্তু আছে -6। তাহলে এই জায়গাটায় কি যোগ করলে -6 শোধ হওয়ার পরেও +5 থাকবে? নিশ্চয়ই তুমি বলতে পারো +11 যোগ করতে হবে, কারণ দেখো যদি আমি 11 যোগ করে দিই -6 এর সাথে, তাহলে আমার +5 থাকছে, আমার আনতে হবে তো +5। এখন একটার সাথে তো যোগ করা যাবে না, যোগ তো সকল পক্ষেই করতে হবে, তাই তুমি সকল পক্ষে এখন 11 যোগ করবা। 11, হ্যাঁ, 3x - 6 + 11 < 9 + 11।
এর মানে তোমার এখানে থাকছে 2 লেস দ্যান 3x বিয়োগ যোগ করলে 5 লেস দ্যান 20। এখন দেখো তোমার মেন অঙ্কটাই কম্পেয়ার করেছে এর সাথে। এখানে বলছে যে m লেস দ্যান 3x প্লাস 5 লেস দ্যান n, মানে প্রথমের মানটা হবে m, পরের মানটা হবে n। তাহলে দেখো প্রথমে তো এটা আছে, এটা হচ্ছে কি m, আর শেষে তো এটা আছে, এটা হচ্ছে কি n। সো তুমি বলতে পারো m মানে 2 আর n মানে 20, এটা তোমার আনসার। m মানে 2, n মানে 20, বি ইজ দ্য অপশন। আশা করি বুঝতে পেরেছো। আমি পরেরটায় চলে যাচ্ছি, তুমি ভিডিও পজ করে দরকার হলে একটা জায়গায় দুবার দেখবা, দরকার হলে ভিডিওটা তোমার টাইমলাইনে শেয়ার করে রাখো, তোমার বন্ধুদেরকে মেনশন করো, সবাই দেখুক। বন্ধুদেরকে প্লিজ বন্ধুদের মেনশন করো, আর সবাই নিজের টাইমলাইনে যারা দাদা স্টুডেন্ট দেখছো দয়া করে ভিডিওটা শেয়ার করো, তাই তুমি যখন তখন বারবার ইচ্ছা দেখতে পারবে। ওকে, মুছে গেলাম। এরপরে যাচ্ছি পরেরটা। যারা দেখছো প্লিজ সবাই ভিডিওটা নিজের টাইমলাইনে শেয়ার করো, তাহলে তুমি পরে আবার ভিডিওটা খুঁজে পাবা। এখন হয়তো দেখার সময় নেই, টাইমলাইনে শেয়ার করে রাখো প্লিজ, এখন টাইমলাইনে শেয়ার করে রাখো, পরে দেখতে পারবা, বারবার দেখবা, ঠিক আছে? আচ্ছা, এরপরে যাচ্ছি পরেরটা। এখানে এখন একটা সহজ, খুবই সহজ অঙ্ক, খুবই অল্প সময়ের অঙ্ক। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 5% বৃদ্ধি করছে, তার আয়তন কত পার্সেন্ট বাড়বে, ক্ষেত্রফল কত পার্সেন্ট বাড়বে? মনে রাখবা আমি তোমাদের বলেছিলাম যদি কোনো কিছু শতকরা কম বেশি কত এমন কিছু বের করতে বলে, যে কোনো কিছু শতকরা কম বেশি যদি বের করতে বলে, তাহলে সবসময় ইনিশিয়াল ভ্যালুটা 100 ধরতে হয়। যদি তোমার বেতনের কথা থাকে তাহলে তুমি ধরবা ইনিশিয়াল বেতন 100, যদি ক্ষেত্রফলের কথা থাকে তাহলে ধরবা ক্ষেত্রফল 100, ইনিশিয়াল। সবসময় ইনিশিয়ালটা ধরে নিবা, এবার ফাইনালটা বের করবা, ইনিশিয়াল ধরে ফাইনাল বের করবা। দেখো এখানে কিন্তু ক্ষেত্রফল আমি ধরি ইনিশিয়াল ক্ষেত্রফল, ইনিশিয়াল এরিয়া 100 ধরলাম। তাহলে ফাইনাল এরিয়া কি হবে? ফাইনাল এরিয়া, দেখো এরিয়া জিনিসটা কিসের উপর ডিপেন্ড করে? এরিয়া মানে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফল মানে কিসের উপর ডিপেন্ড করে? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তোমরা সবাই জানো ক্ষেত্রফল কার উপর ডিপেন্ড করে? দৈর্ঘ্য গুণ প্রস্থ। অর্থাৎ যদি কোনো ক্ষেত্রে ক্ষেত্রফল বাড়ে, তা এই দৈর্ঘ্য বাড়ে তাহলে ক্ষেত্রফল বাড়বে, আবার যদি প্রস্থ বাড়ে তাহলে ক্ষেত্রফল বাড়বে, আবার যদি দৈর্ঘ্য কমে তাহলে ক্ষেত্রফল কমবে, প্রস্থ কমলেও ক্ষেত্রফল কমবে। দৈর্ঘ্য বাড়লো প্রস্থ কমলো তাও যদি হয় তাহলে প্রথমে একবার বাড়বে পরে একবার কমবে। যদি শুধু দৈর্ঘ্য বাড়ে তাহলে ক্ষেত্রফল একবার বাড়বে, যদি শুধু প্রস্থ বাড়ে তাহলেও ক্ষেত্রফল জাস্ট একবারই বাড়বে। তোমার এই অঙ্কটাই শুধু দৈর্ঘ্য বাড়ানোর কথা বলেছে, তাহলে ক্ষেত্রফল জাস্ট একবার বাড়বে। ক্ষেত্রফল আগে ছিল কত? 100, এখন কত? একবার বাড়ছে। কত পার্সেন্ট বাড়ছে? 5%। তোমাদের বলেছিলাম 5% বেশি মানে 105/100 দিয়ে গুণ করা, 10% বেশি মানে 110/100 দিয়ে গুণ করা। 5% কম যদি বলতাম তাহলে কিন্তু 95/100 দিয়ে গুণ হতো এরকম। যেহেতু 5% বেশি, শুধু একবারই বাড়ছে, দৈর্ঘ্যই বাড়ছে, প্রস্থ কিন্তু বাড়ছে না, তাহলে শুধু একবারই গুণ করবা, এটা গুণ করবা 105/100। এটা যদি কাটাকাটি করে দাও তাহলে এটা হচ্ছে ফাইনাল ক্ষেত্রফল, এটা হচ্ছে শুরুর ক্ষেত্রফল। দেখো শুরুর ক্ষেত্রফল ছিল 100 আর ফাইনালের ক্ষেত্রফল 105। বেড়েছে না কমেছে? বেড়েছে 5, কিন্তু অঙ্কে বলছি শতকরা কত বেড়েছে। শোনো, শতকরা কোনো কিছু বের করতে হলে তো 100 থেকে হিসাব করতে হয়। আমার তো শুরুতে 100 ছিল, সেই 100 থেকে বেড়ে 105 হয়েছে, তার মানে শতকরা কত বেড়েছে? শতকরা 5 বেড়েছে। সো বেড়েছে 5%, এটা আনসার। খুবই ছোট অঙ্ক, বুঝতে পেরেছো? যদি এমন বলতো যে দৈর্ঘ্য বাড়লো প্রস্থও বাড়লো তাহলে আবার একবার গুণ করতাম, বুঝতে পেরেছো? শুধু দৈর্ঘ্যের কথা বলতে একবার গুণ করেছি। যদি এমন বলতো দৈর্ঘ্য বাড়লো প্রস্থ কমলো, যদি বলতো দৈর্ঘ্য 5% বাড়লো প্রস্থ 5% কমলো, তাহলে এখানে 105/100 গুণ করতাম, পরে আবার 95/100 গুণ করতাম। এই অঙ্ক খুবই সুবিধা যে একটা মাত্র বলেছে, একদম ভেরি সিম্পল, একদম সেকেন্ডের মধ্যে হয়ে যাওয়ার কথা। বুঝতে পেরেছো? থ্যাংক ইউ সো মাচ। তোমরা যারা শতকরা করেছো তোমাদের তো ডাল ভাত এসব অঙ্ক, আল্লাহর রহমতে। এবারে যাচ্ছি আমরা চিনির মূল্য 10% কমে যাবে, চিনির ব্যবহার শতকরা কত ভাগ বাড়ালে চিনি বাবদ খরচ একই থাকবে। এখানে তোমাদের একটা সূত্র শিখেছিলাম, যদি কম দেয়া থাকে তাহলে বেশির সূত্র অ্যাপ্লাই করতে হয়। বেশি সূত্রটা ছিল এরকম যে R/100 - R × 100%, R/100 - R × 100%। আর কি? আর হচ্ছে কত পার্সেন্ট বাড়লো কিংবা কমলো সেইটা। এখানে আর বলতে বোঝাচ্ছে 10, আর 100 - R মানে 100 - 10, দ্যাট ইজ 90 গুণ 100%। এটা মারা দিয়ে দাও, এই 0 মারা দিলে কি হয়? এই 9 দিয়ে এটাকে ভাগ করতে হবে, 9 11 99 থাকে 1, তাহলে 1/9 এত পার্সেন্ট, এটা আনসার। এটা 11 সমস্ত 1/9 আনসার। 1 লাইন 2 লাইনের অঙ্ক। ওকে, ঠিক আছে, মুছে দিলাম। এবার যাচ্ছি আমরা, দেখো তো এই অঙ্কটা, দেখো তো শুভ ঘোষ, এই অঙ্কটা মেমরি পারফেজ কমন পড়েছে কিনা? একদম আমাদের এই যে 10 নম্বরে ক খ গ ঘ ঙ 4-5টা অঙ্ক ছিল, তার মধ্যে একটা হচ্ছে এইটা। এখানে বলছে যে 6 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তস্থ একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করো।
একটা বৃত্ত আঁকবো, বৃত্তে অন্তস্থ সমবাহু ত্রিভুজ মানে কি বলেছিলাম, সমবাহু ত্রিভুজ হতে হলে সবগুলো কোণা একই রকমের দূর হবে, তাই না? এইটার ক্ষেত্রফল বের করতে হবে। সাপোজ দ্যাট এটা নাম দিলাম এবিসি, এই এবিসির ক্ষেত্রফল বের করতে হবে। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আছে, কিন্তু আমরা সেই সূত্র এখানে অ্যাপ্লাই করবো না, কারণ আমাদের তো এই বাহুর মান জানা নেই। বরং এইটা যদি বৃত্তর কেন্দ্র হয় তাহলে আমাদের এইটার মান জানা আছে, এটা দিয়ে আছে 6, এটা দিয়ে আছে কি 6। দেখো যদি এখান থেকে যোগ করি তাহলে এটাও তো 6ই হওয়ার কথা, কারণ বৃত্তের ব্যাসার্ধ তো সেম হবে, সবগুলো তো ব্যাসার্ধ। এখন দেখো এখানে 3টে ত্রিভুজ হয়েছে একই রকমের, একটা দুটো তিনটা, যদি তুমি একটা ত্রিভুজ বের করে 3 দিয়ে গুণ করো তাহলে তো উত্তর হয়ে যাবে। এখন দেখো এই ত্রিভুজটা বের করতে গেলে তোমার দেখো দুটো বাহু দেওয়া আছে আর এদের মাঝখানে কোণ দেওয়া আছে, এই কোণটা কয় ডিগ্রি কেউ বলতে পারো? এমডি পারভেজ, কোণটা কয় ডিগ্রি বলতে পারো? দেখো পুরো কোণ তো 360 ডিগ্রি, তাই না? তোমাদের এভাবে শিখেছিলাম, 3 দিয়ে ভাগ করলে এটা হচ্ছে 120 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 120 ডিগ্রি। এবার বলেছিলাম দুটি বাহু এবং একটা কোণ দেওয়া থাকলে তার ক্ষেত্রফলের সূত্র, দুটি বাহু একটা কোণ দেওয়া থাকলে ক্ষেত্রফলের সূত্র হয় কি হাফ এবি সাইন থেটা, মনে আছে? ক্ষেত্রফল হবে কি হাফ এবি সাইন থেটা, এটা সূত্র। কিন্তু একটা জিনিস খেয়াল করো, এখানে তো তোমার একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করছো তুমি, বাট তোমার তো পুরোটা লাগবে, তাই না? তুমি ছোট একটা অংশ বের করছো এটা, কিন্তু এরকম কয়টা দিয়ে পুরোটা? এরকম 3টা দিয়ে পুরোটা। সো তুমি এটা হাফ এবি সাইন থেটা ইন্টু 3, এটাই আমাদের আনসার্স। এখন দেখো হাফ ইন্টু এ মানে একটা বাহু 6, ইন্টু বি মানেও তো ওই 6ই আছে, 6টা একটু আলাদা করে লিখে এখানটা, তাহলে সমস্যা হচ্ছে। ইন্টু সাইন কত ডিগ্রি হবে? সাইন 120 ডিগ্রি। ত্রিকোণমিতিতে শিখাইছি বা এখানেও শিখাইছি, জ্যামিতির মধ্যেও শিখাইছি, সাইন 120 ডিগ্রির মান তোমাদের মুখস্থ রাখতে বলেছিলাম। বের করা যায়, কিন্তু আমি বলেছিলাম বের করার টাইম দেবো না, সেকেন্ডের মধ্যে বলতে হবে। মনে আছে? বলেছিলাম যে এটিএম থিওরি, একটা নাম মুখস্থ, ভালো করে মনে করে দেখো। সাইন 120 ডিগ্রির মান হচ্ছে √3/2, আর শেষে এই একটা 3। এই 3 কেন বলো তো? কারণ এরকম 3টে ত্রিভুজ, তাই একটা বের করে 3 দিয়ে গুণ করছি। এটা যদি কেটে দাও হয় 3, এটা কেটে দিলে হয় 3, 3 3 9, 3 9 27, 27 √3 ইজ দ্য আনসার্স। আছে নাকি? এই যে অপশন ডি, 27 √3 ইজ দ্য আনসার। হ্যাঁ, মুছে দিলাম। এরপরে যাচ্ছি পরবর্তীটা হচ্ছে যে 98, একদম সিলে অঙ্ক, জাস্ট একটা ত্রিভুজ কোণের সেন্স থাকলে হয়ে গেল, খুবই কোণের সেন্স। এই অঙ্কটা করতে গেলে তোমার একটাই সেন্স লাগবে, সেটা হচ্ছে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, এই কথা যে জানে সে খুব সহজে এই অঙ্কটা করতে পারবে। আমি আবার বলছি, তোমরা যারা দেখছো তারা প্লিজ এটা একটু টাইমলাইনে একটু শেয়ার করো, তাহলে একটু ভালো হবে, সবাই একটু উপকার পাবে, বা তুমিও পরে এটা রিভাইজ করতে পারো। কারণ আমি অনেক ফাস্ট পড়াচ্ছি, তুমি পরে পজ করে করে যাবা, আমি স্লো পড়ালে পারে তোমার ভিডিওটার লেন্থ বড় হয়ে যাবে, পেজের ভিডিও বেশি বড় করা ঠিক না। দেখো এখানে একটা ত্রিভুজ আছে, ত্রিভুজের একটা কোণ 40 ডিগ্রি আর একটা কোণ 60 ডিগ্রি। তা তুমি একটা আন্দাজে মোটামুটি ত্রিভুজ আঁকো, এই সাপোজ দ্যাট এখানে একটা আন্দাজে কোণ আঁকো 40 ডিগ্রি, আমি একটু বড় করে আঁকি। হ্যাঁ, সাপোজ তুমি একটা ত্রিভুজ আঁকছো, এই মনে করো এখানে তোমার 40 ডিগ্রি, এটা নাম দিলা তুমি এ, অঙ্কে বলছে তাই। আর মনে করো তুমি এখানে একটা বি দিলা, এখানে সাপোজ বি দিলা, এটা হচ্ছে বি, আর সরি এটা দিলা বি, এটা যদি বি দাও এটা হচ্ছে 80। তাহলে এইটা যদি সি, এই সি এর মানটা কত হবে বলতে পারবা? দেখো এই সি এর মানটা হবে, অ্যাঙ্গেল সি হবে 3 কোণের সমষ্টিতে 180 ডিগ্রি, সেখান থেকে এই দুটো বাদ যাবে, 180 থেকে একটা 80 আর একটা 40 বাদ যাবে, তার মানে এটার মান হচ্ছে কত? দেখো তো 60 ডিগ্রি। এই পুরো সি অ্যাঙ্গেলটার মান হচ্ছে তোমার কয় ডিগ্রি? 60 ডিগ্রি। এটার মান হচ্ছে 60 ডিগ্রি। এখন বলছে সি কোণের সমদ্বিখণ্ডক, মানে ঠিক মাঝখান থেকে আসবে একটা, ঠিক সমদ্বিখণ্ডক মাঝখান থেকে, এখানে ডিতে ছেদ করলো। সমদ্বিখণ্ডক মানে কি? মানে এই পুরোটা যেহেতু 60, তাহলে এটা হবে 30 ডিগ্রি, আবার এটাও হবে 30 ডিগ্রি। পুরোটা যেহেতু 60, তাহলে অর্ধেকটা হবে 30 ডিগ্রি, পুরোটা 60 হলে 30 ডিগ্রি হবে। এখন তোমার অঙ্কে চেয়েছে এই কোণটা কত, এটার নাম হচ্ছে সিডিএ। কোণ সিডিএ ইকুয়াল টু হোয়াট? দেখো সিডিএ মানে তো এই ত্রিভুজটা, এই ত্রিভুজের তো আবার 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে যদি আমি সিডিএ বের করতে চাই, সিডিএ তার মানে পুরো 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, এই পুরোটা সমষ্টি 180 ডিগ্রি, তার থেকে এই 40 আর এই 30 বাদ দেবো নাকি? তাহলে -40 -30 বিয়োগ করলে কত থাকে? 110। এটাই তো আনসার, এটাই তো আনসার নাকি? দেখো দিস ইজ 110 আছে নাকি? এই যে এই আনসার। ভিডিওটা শেয়ার করো প্লিজ, সবাইকে রিকোয়েস্ট করছি ভিডিওটা একটু শেয়ার করো, নিজের টাইমলাইনে শেয়ার করো প্লিজ, বন্ধুদেরকে একটু মেনশন করো। মুছে দিলাম। এবার যাচ্ছি আমরা 99। এই যে তোমাদের সেই কথাটা খেটে গেছে, বলেছি না এখন পারমুটেশন থেকে মনে রাখবা, পারমুটেশন রিটেন পরীক্ষার সময় তুমি অবশ্যই পারমুটেশনের যত অঙ্ক করিয়েছি আমি সবগুলো ভালো করে দেখে যাবা, মাস্ট। আর পিলি পরীক্ষার সময় তোমাকে আগেও বলেছিলাম যে তুমি যদি পারমুটেশন দেখার টাইম নাও পাও, তাহলে পারমুটেশনে খুবই সহজ কিছু অঙ্ক দেখে যাবা, আর কম্বিনেশনটা ভালো করে দেখে যাবা।
কারণ এখন ট্রেন্ড হচ্ছে কম্বিনেশন থেকে বেশি দিচ্ছে, পারমুটেশন থেকে, মানে কম্বিনেশন থেকে পিলিতে বেশি দিচ্ছে, আর পারমুটেশন থেকে তোমার রিটেনে বেশি দিচ্ছে। সেই 35তমতে পারমুটেশন থেকে দিয়েছে এবং একটাই দিয়েছে। এবার দেখো এখানে একটা যে অঙ্ক এসেছে কম্বিনেশনের অঙ্ক, বাছাই করা। তোমাদের বলেছিলাম দল, কমিটি, টিম, বোর্ড, গ্রুপ, গুচ্ছ, যে কোনো কালেকটিভ নাউন বলেছিলাম, যে কোনো কালেকটিভ নাউন হলে পরে কম্বিনেশন করতে হয়, মনে আছে? তারপর বলেছিলাম মিউচুয়াল ওয়ার্ক, যেমন হ্যান্ডশিপ করা, হাতাহাতি, চুলোচুলি, মারামারি, কানাকানি, তাই না? হাতাহাতি, চুলোচুলি, মারামারি, কানাকানি। তারপরে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া, মিউচুয়াল ওয়ার্ক যেগুলো, সেগুলো কী হয়? কম্বিনেশন হয়। ঠিক আছে? তো এটা হচ্ছে দল গঠন, দল গঠনের অঙ্ক। এবং তোমাদের একটা জিনিস শিখেছিলাম যে সমন্বিত সমাবেশ। কি বলেছিলাম? বলেছিলাম যে যদি এমন হয় যে একাধিক ছোট ছোট সমাবেশের সমন্বয়ে বড় কোনো সমাবেশ তৈরি হয়, তাহলে সেই বড় সমাবেশকে সমন্বিত সমাবেশ বলেছিলাম। এবং এটা বলেছিলাম যে সমন্বিত সমাবেশ সংখ্যা হয় ছোট ছোট সমাবেশগুলোর গুণফলের সমান। এই তো, যেমন ধরো সমন্বিত সমাবেশ কীভাবে বুঝবো? যেমন একটা কমিটি তৈরি করা হচ্ছে, সেই কমিটিতে কিছু বালক নেব, কিছু বালিকা নেব, কিছু মহিলা নেব, কিছু পুরুষ নেব, 4 রকমের লোক নিচ্ছি, 4 রকমের লোকের সমন্বয়ে কমিটি হচ্ছে, এটা সমন্বিত সমবায়। তোমাদের আজকের অঙ্কটাই বলছে, হ্যাঁ দাদার শীত থেকে তো অবশ্যই কমন, এই যে কে যেন বলছে এমডি পারভেজ, অবশ্যই আলহামদুলিল্লাহ সবগুলো অঙ্ক আল্লাহর মতে। এখানে 2টো অঙ্ক বাদ গেছে, আমি বলছি সে দুটো বলে দেবো পরে। আচ্ছা, 5 জন পুরুষ এবং 4 জন মহিলা। দেখো এখানে পুরুষ আছে কয়জন? পুরুষ আছে 5 জন, আর মহিলা আছে কয়জন? মহিলা আছে 4 জন। এই 5 জন পুরুষ থেকে তুমি কয়জন পুরুষ নিবা? 5 জন পুরুষ থেকে 1 জন পুরুষ নিবা। আর 4 জন মহিলা থেকে কয়জন মহিলা নেবে? 2 জন মহিলা নিবা। এখন দেখো এই 5 জন পুরুষ থেকে 1 জন পুরুষ নেওয়ার উপায় তো 5C1, যেহেতু সমন্বিত সমাবেশ তাহলে কি করবা? গুণ। এবং 4 জন মহিলার থেকে 2 জন মহিলা নেওয়ার উপায় তো 4C2। এটাই তো আনসার, এটাই তো আমার আনসার নাকি? এখন ক্যালকুলেশন করবো। 5C1 এর মান 5, এটা তোমাদেরকে কয়েকদিন আগেও একবার রিভাইজ দিয়ে শিখাইছি। 5C1 এর মান 5 আর 4C দেখো ফ্যাক্টরিয়াল 4/4 - 2 হোল ফ্যাক্টরিয়াল 2, এর মানে কি 5 ইন্টু এটা 24/2 গুণ 2, তাই না? কেটে গেলে কত হচ্ছে? 6 5 6 30। যদি উত্তরে থাকে তাহলে সেটাই আনসার, এই যে ডি আনসার। সম্ভাবনার অঙ্কটা খুব সহজ দিয়ে, তোমার কম্বিনেশনের অঙ্কটা খুব সহজ দিয়ে দিয়েছে। দেখো কম্বিনেশনে অঙ্কটা খুবই সহজ দিয়ে দিয়েছে। এবার যাচ্ছি পরেরটা। এরপরে দেখো এটা আমাদের সূচক লগের শীট। হ্যাঁ, এই অঙ্কটা আমাদের রিটেন শীট থেকে দিয়েছে। এই অঙ্কটা আমাদের, এই যে বলছিলাম আমরা 2টো অঙ্ক বাইরে আছে, এই অঙ্কটা রিটেন শীট থেকে দিয়েছে। এটা যারা রিটেন করেছে দাদার কাছে, বিসিএস রিটেন থেকে দিয়েছে। এটা আমি দুঃখিত, আমি প্রিলিমিনারি শীটে এটা ছিল না, আমার রিটেনের শীট থেকে দিয়েছে। দেখো এখানে বলছে যে x প্লাস 2 এর পাওয়ার 1/3 প্লাস 2 এর পাওয়ার 2/3 ইকুয়াল টু 0 হলে পারে x3 প্লাস 6। দাদা রিটেনের শীটের অঙ্ক এটা। কি করবো? কখনো কখনো প্রিলি শীট থেকে রিটেন দিয়ে দেয়, কখনো কখনো রিটেন শীট থেকে প্রিলিও দিয়ে দেয়। বেশি বড় হয়ে যায় কোর্স, সেজন্য আমি আবার রিটেনের অঙ্কগুলো এখানে দিই না। কিন্তু তোমরা রাগ করো বেশি বড় কোর্স, কিন্তু আমি বলি যে কোর্স বড় হলেও একটু বেশি করে রাখো। যাই হোক আর কি, এখান থেকে আমাকে এটার মান বের করতে হবে। দেখো তোমার এখানে কিন্তু একটা জিনিস দেওয়া আছে, এই জিনিসে দেখো খেয়াল করে দেখো 2 এর পাওয়ার আছে 1/3, আবার দেখো 2 এর পাওয়ার 2/3, নিচে কি আছে? 3 আছে। যদি কোনো কিছুর পাওয়ারের নিচে 3 থাকে তাহলে সেটা তোলার জন্য তোমাকে ঘন করতে হয়, মনে আছে? বলেছিলাম পাওয়ারের নিচে 2 থাকলে বর্গ করতে হয়, নিচে 3 থাকলে কি করতে হয়? ঘন করতে হয়। তাহলে যেহেতু তোমার এখানে নিচে 3 আছে, তাহলে এই অঙ্কটা ঘন করে করতে হবে। এখন দেখো ঘন করে করতে গেলে তোমার হোল কিউর সূত্র লাগবে। সেটা কি? তোমাকে জানতে হবে a + b হোল কিউর সূত্র। হ্যাঁ, আশা করি তোমরা এটা পারো। কিন্তু তোমার এখানে পদ আছে 3টা, 1টা 2টা 3টা, তাহলে তোমাকে তো a + b + c তার হোল কিউর সূত্র করতে হবে। এ তো খুবই খারাপ অবস্থা। এই সূত্র তো আমরা পারি না, সেজন্য আমরা এই সূত্র দিয়েই করব। তবে এটাকে একটা সাইজ করে নেব। তার আগে এই সূত্রটা একটু রিভাইজ করে দিই। সূত্রটা কি পড়তে বলেছিলাম যে a কিউ প্লাস বি কিউ প্লাস 3ab ইন্টু a + b। তোমরা কিন্তু অন্যভাবে পড়তা, তোমরা বলতা যে a কিউ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b কিউ। পরে আমি কমন নিয়ে আরাম বানাইছিলাম, বলেছিলাম যে এখন থেকে ওই সূত্র আর নেই, এখন তোমরা বড় হয়েছো, এই সূত্র করবা। তাহলে সূত্রটা কি? a + b হোল কিউ মানে a কিউ প্লাস বি কিউ প্লাস 3ab ইন্টু a + b। এখন এটা দিয়ে আমি করব। দেখো এখান থেকে যদি আমি পরবর্তী লাইন লিখি, এখান থেকে 3টে জিনিস না রেখে 2টো জিনিস রাখবো একদিকে। 2 এর পাওয়ার 1/3 প্লাস 2 এর পাওয়ার 2/3 বামে রাখলাম, আর এই এক্সটাকে ডানে দিয়ে দিলাম, মাইনাস হয়ে গেল না? এবার কি করবো? এবার এই ঘন করব। ঘন তুমি বোথ সাইডকে করতে হবে, তাই না? ঘন কি করো? -x-কেও কি করো? ঘন করো। ঘন করলে বামে এটা b যদি সূত্র করো, a কিউ প্লাস বি কিউ। আনামুল তোমার পেজে এটা শেয়ার করো। আনামুল সবাইকে বলছি, আনামুল, সাইফুল ইসলাম সায়েক, এমডি পারভেজ, আকন রাসেল, এই তোমাদের টাইমলাইনে এটা শেয়ার করো, সবাইকে বলছি। a কিউ প্লাস বি কিউ প্লাস 3ab, 3a মানে এইটা, আর b মানে কিন্তু 2 টু দি পাওয়ার 2/3 ইন্টু a + b।
a প্লাস বি। দেখো এটা রিটেন শিটের অঙ্ক, হ্যাঁ এটা প্রিলিমিনারি শিটে আমার ছিল না, এই অঙ্কটা কেন দিইনি বুঝতেই পারছো তোমরা। দিলে পরে তোমরা আরও রাগ করবো, এমনিতে আমার পর অনেক রাগ করো সবাই, দাদা আপনি এত বেশি করান কেন। এ দেখো এটা কেটে যাই, এটা কেটে যাই, কাটলে এখানে কি থাকে 2 পাওয়ার 1 মানে 2, প্লাস এখানে কি থাকে 2 পাওয়ার 2 মানে 4, প্লাস এখানে 3, আর এখান থেকে একটা 2 যদি কমন নাও তাহলে 1/3 প্লাস 2/3। এই অঙ্কটা পিলিতে এসছে তার অর্থ এই নয় যে এটা রিটেনে আসবে না, এটা রিটেনেও আসতে পারে, বুঝতে পেরেছো, এটা কিন্তু রিটেনেও আসতে পারে। সো এখন শিখে রাখো এটা। আর এই পুরোটার মান কি দেখো তো, এই পুরোটার মান তো যে প্রথম লাইন, এ দেখো এটা মানে -x ছিল, তাহলে এই পুরোটার মান দেবো -x সমান ডানে একটা -x দেই। এখন দেখো এই 4 আর 2 যোগ করলে কি হয় 6 হয়ে যায়, এটা যোগ করলে কি হয় 6 প্লাস এখানে 3 ইন্টু এইটা যদি লসাগু করে দিই ওপরে 3 না এখন রাসেল, তাহলে এখানে 1 প্লাস 2 তার মানে তো 3/3 থাকবে ইন্টু এখানে -x সমান সমান -x। এটা কেটে যাবে না, এটা কেটে যাবে না পুরোটা, তাহলে কি 2 পাওয়ার 1 মানে 2, তাহলে 2 আর 3 গুণ যোগ করলে কি হয় 6, তার মানে তোমার এখানে থাকছে যে 6 আর এখানে 6 ইন্টু -x মানে -6x ইকাল টু -x। ও এটা x কিউ ছিল, কেউ একদম বলোনি এটা x কিউ ছিল। আর রাশিদ আবির এ দেখো এটা x কিউ ছিল, -x কিউ x কিউ ছিল, তাহলে -x কিউ। এখন যদি -x কিউ বামে নিয়ে চলে আসো, দেখো -x কিউ বামে আনলে x কিউ হয়, প্লাস এখানে 6 থেকে যায় ডান দিকে চলে যায় 6x, এটা আমাদের আনসার। এই আনসার হচ্ছে 6x। এই জন্য আমি অঙ্কটা পিলি শিটে দিই নাই, এটা রিটেনের অঙ্ক ভাই, আমি কি বলবো, এটা রিটেনের অঙ্ক, এটা যে যাই বলুক। এটা এই ধরনের অঙ্ক যদি আমি পিলি শিটে ঢুকাই তাহলে তো পিলিতে আরও অনেক অঙ্ক ঢুকাতে হবে, এমনিতেই তোমাদের কোর্স অনেক বড় হয়ে যায়, অনেক লেন্থি কোর্স হয়ে যায়। আমার একটা বদনামি আছে যে দাদা লং টাইম ধরে পড়াই, ছেলেপিলে মারা খেয়ে যায়, সবাই 2-3 মাসে কোর্স করে, আমি তো অনেক দিন আমার লাগে। দেখো এই ধরনের অঙ্ক যদি সব সিটে আমি যদি ঢুকাই তাহলে তো আরও বড় হয়ে যাবে। সেজন্য তবুও তো তোমাদের পিলি শিটে আমি অনেক রিটেনের অঙ্ক ঢুকেইছি, তোমাদের রাগ করা সত্ত্বেও কিন্তু ঢুকেছি। হ্যাঁ একটু ভুলটা ঠিক করে দিয়েছি, শাহরিয়ার থ্যাংক ইউ শাহরিয়ার বলার জন্য। এটা হচ্ছে যে -q ছিল, x কিউ ছিল। এখন ঠিক আছে না শাহরিয়ার ফেরদৌস, শাহরিয়ার ফেরদৌস ঠিক আছে কি বলো তো ভাইয়া, এই যে এখন কিন্তু ঠিক আছে। সো x কিউ প্লাস 6 মানে হচ্ছে 6x, এই দিস ইজ দ্য আনসার 6x। থ্যাংক ইউ শাহরিয়ার ফেরদৌস। এবার যাচ্ছি পরেরটা। এই অঙ্কটা তোমরা রিটেনের জন্য প্রিপারেশন নিবা, এটা পিলিতে এসে গেছে, কিন্তু এর অর্থ এই নয় যে এটা রিটেনে আসবে না, এটা বিসিএস রিটেনেই আসতে পারে, এটা শিখে রাখবা প্লিজ। আচ্ছা এরপরে আমরা যাচ্ছি পরেরটা হচ্ছে খুবই সহজ অঙ্ক, সূচক লগের অঙ্ক। আমি এই অঙ্কটা করার সময় তো মানে এরকম স্টাইলের অঙ্ক করিয়েছি, হুবহু এটা করাইনি, কিন্তু জাস্ট এই স্টাইলের অনেক 7-8টা অঙ্ক করিয়েছি আর কি। দেখো খেয়াল করে দেখো যে এখানে 5 পাওয়ার x কয়টা আছে, একটা, কয়টা আছে একটি। এখানে 5 পাওয়ার x কয়টা আছে 8টি। এখানে 5 পাওয়ার x কয়টা আছে 16টি। 5 পাওয়ার x না, যদি 5 পাওয়ার x একটা জিনিস ধরি তাহলে এখানে আছে একটা, এখানে আছে 8টা, এখানে আছে 16টা, তার মানে কটা হলো 8 আর 16 24, 24 আর আগে 25, তার মানে বাম দিকে মোট 25টা 5 পাওয়ার x আছে। সো এইটাকে তুমি জাস্ট দ্বিতীয় লাইনে এমন বলতে পারো যে 25টা 5 পাওয়ার x। যদি তুমি এইভাবে বলো তাহলে একটু ভুল হয়, কারণ 255 মনে হয়, সেজন্য একটা এখানে ফোঁটা দিতে হবে, বুঝতে পারছো, সেজন্য একটা কি দিতে হবে তোমাকে, ফোঁটা দিতে হবে। ফোঁটা দিয়ে 25টা 5 পাওয়ার x মানে হলো ডান দিকে 1। এখন এই 25 মানে তো তুমি বলতে পারো 5 পাওয়ার 2, এটা কে না জানে, ইন্টু 5 পাওয়ার x ইকাল টু 1। এটা যদি একসাথে করে দাও 2 প্লাস x হয়। আর 1 মানে কি বলেছিলাম, 1 মানে যে কোনো কিছুর পাওয়ার 0 বলা যায়। 1 মানে 1 এর পাওয়ার 0 বলা যায়, 2 এর পাওয়ার 0 বলা যায়, 5 এর পাওয়ার 0 বলা যায়, শুধু 0 পাওয়ার 0 বলা যায় না, 0 বাদে যে কোনো কিছুর পাওয়ার 0 মানে 1 বলা যায়। এখন আমার এখানে প্রয়োজন তো বাম দিকে ভিত্তি 5, তার ডান দিকে একটা 5 ভিত্তি আনতে হবে, যেহেতু এখানে 5 আছে এই 1কে আমি বলবো 5 এর পাওয়ার 0। হ্যাঁ আমি 6 এর পাওয়ার 0 বলতে পারতাম, কিন্তু আমার তো 6 লাগবে না, লাগবে তো 5। এবার তুমি ভিত্তি মান দিয়ে দিবা, তাহলে কি থাকে 2 প্লাস x ইকাল টু 0, সো x ইকাল টু -2, এটা হচ্ছে আনসার। বুঝতে পেরেছো নাসিরউদ্দিন খান দাদা, মুছে দিলাম, থ্যাংক ইউ সো মাচ। সবাইকে একটু রিকোয়েস্ট করছি, তোমরা যারা এটা ওয়াচ করছো তারা একটু নিজের টাইমলাইনে শেয়ার করো, তারা একটু ভালো হয়। দেখো অনেক ছেলে মেয়ে ওয়াচ করছো, তোমরা সবাই একটু কষ্ট করে শেয়ার করতে কোনো সময় লাগবে না তোমাদের, জাস্ট শেয়ার ইট অন ইউর টাইমলাইন। দেখো এই একটা কমন অঙ্ক, এটা পরীক্ষায় সবসময় আসেই যে এদের মধ্যে কোনটা বড়। এটা একদম যদি পিওর নিয়ম বলা হয়, অনেস্ট নিয়ম বলা হয়, হ্যাঁ এদের মধ্যে কোনটা বড়। আচ্ছা মোহাম্মদ শাহিন একটু শেয়ার করো, এটা শাহিন একটু শেয়ার করো নিজের টাইমলাইনে। একদম যদি অনেস্ট বলা হয় তাহলে এই সবগুলোকে ভাগ করতে হবে, ভাগ করে এটা কোনটা বড় বের করতে হবে। এটা সবাই পারে, এভরিবডি পারে, কিন্তু হয়তো আমাদের এত ভাগ করার টাইম থাকবে না। সেজন্য আমি তোমাদের এটা একটা অবৈধ পদ্ধতি শিখিয়েছিলাম, বলেছিলাম যে এই অঙ্ক করতে হলে তোমরা একটা অবৈধ পদ্ধতি ফলো করবা। এটা কাউকে বলা যাবে না যে এই পদ্ধতিটা রাইট,
কিন্তু আমরা অবৈধ নিয়ম ফলো করব। মনে রাখবা প্রিলিমিনারিটা হচ্ছে একটা ব্রেন গেম এবং প্রিলিমিনারি পরীক্ষাটা একটা গেম। এই গেমে তোমাকে জয় হতে হবে। তুমি অবৈধ করো আর বৈধ করো কোনো ব্যাপার না, কারণ এখানে তো তুমি রিটেনে অঙ্ক করছো না, তোমাকে এনিহাও কারেকশন করতে হবে। তুমি অবৈধ পদ্ধতি অ্যাপ্লাই করবে। সেটা কি বলেছিলাম মনে আছে? সাইফুল ইসলাম সায়েক ওপরে কি দেবো? সবগুলোর ওপরে ডাবল জিরো, সবগুলোর ওপরে সব অঙ্কে একই নিয়ম, ডাবল জিরো করার পরে তুমি অ্যাপ্রক্সিমেট কাটাকাটি করবা, যেমন ধরো এটা যদি কাটাকাটি করো 12 একে 12, 12 দুগুণে 24, 3 বারং 36, 4 বারং 48, 4 হয়। 50 থেকে 48 গেলে আর হাতে কত থাকে? 2 থাকে। সেই 2 এর পরে শূন্য গেলে হয় 20, 20-এর মধ্যে 12 কবার যায়? 12 একবার যায়। এরপরে পয়েন্ট সামথিং ও দরকার নেই, অ্যাপ্রক্সিমেট কাটাকাটি করতে বলেছি। এবার এটাকে আবার কাটাকাটি করো। 13 দিয়ে 60-এর মধ্যে কবার যাই? 3 13 39, 4 13 52, 5 13 65, হচ্ছে না, 4 13 52, 4। 60-এর থেকে 52 গেলে কত থাকে? 8 থাকে। 8-এর পরে একটা শূন্য হলে কি হয়? 80 হয়। আবার 13 ঘর নামতা, 4 13 52, 5 13 65, 6 13 78, 6 78, 2 থাকে, সামথিং হয় পয়েন্টের পরে দরকার নেই। বলেছে কি পয়েন্টের পরে দরকার নেই। থ্যাংক ইউ সো মাচ। এবার তোমার আবার এইটা কাটাকাটি করো। এটা কাটাকাটি করলে একটু ছোটো করে নাও। 24 দিয়ে কাটতে সমস্যা হয়, তাই ছোটো করে নিচ্ছি। ছোটো করে কীভাবে কাটবো? আমি 4 দিয়ে কাটি। 4 6 24, আর এটা 4 দুগুণে 8 থাকে 3, 3-এর পরে একটা শূন্য বসলে কত হয়? 30, 4 7 28 থাকে 2, 2-এর পরে শূন্য বসলে কত হয়? 20, 4 5 20। এখন তো 6 দিয়ে কাটাকাটি করা যাবে। এ দেখো 6 4 6 24, 27 থেকে 24 গেলে থাকে 3, 3-এর পরে 5 বসলে হয় 35। যদি 36 হতো তাহলে 6 6 হতো, প্রায় 36 6 6 হতো, কিন্তু এটা তো 36 হচ্ছে না, 6 5 হয়ে যাচ্ছে। কারণ যদি এখানে 36 হতো তাহলে 6 6 36, কিন্তু 36-এর কম, তার মানে 5 হবে, 45 পয়েন্ট সামথিং। পয়েন্টের পরের জিনিস আমাদের দরকার নেই। এবার এটা করব। এটা 8 দিয়ে কাটাকাটি সহজ। 3 8 24, 3 8 24, 30 থেকে যদি 24 চলে যায় তাহলে কত থাকে? 6 থাকে। সেই 6-এর পরে শূন্য বসলে হয় 60, 60-এর মধ্যে 8 কবার যায়? 7 8 56, 7 8 56। পয়েন্টের পরে কি বসলো আমার দেখার দরকার নেই। তার মানে এখন দেখো এখানে সব থেকে বড় কোনটা? সব থেকে বড় 46, তার মানে এটা হচ্ছে সব থেকে বড়। এটা কি ছিল? এটা ছিল 6/13। দেখো এটা আনসার। তোমাদের একটা কথা বলি, এটা অনেকভাবে করা যায়, এরকম কোনাকুনি গুণ করার একটা পদ্ধতি আছে, বিভিন্নভাবে তোমরা শিখেছো। কিন্তু এই কোনাকুনি গুণ করে পদ্ধতি করতে গেলে যদি পরীক্ষা এমন আসে, পরীক্ষাতে এখন বলেছে কোনটা বড়, হ্যাঁ বলতে পারে কোনটা ছোট, আবার বলতে পারে ছোটোর থেকে বড় সাজাও কিংবা বড়র থেকে ছোট সাজাও। এটা বলতে পারে যে ছোট থেকে বড় সাজাও কিংবা বড় থেকে ছোট সাজাও, তখন তো তোমাকে সবগুলো বের করতে হবে। দেখো তুমি যদি এইভাবে করো তাহলে অটোমেটিক তুমি সব থেকে বড় হচ্ছে এইটা, তারপরে হচ্ছে মেজো, তারপরে সেজো, তারপরে ছোট। এভাবে করলে তুমি ডাইরেক্ট ছোট থেকে বড় কিংবা বড় থেকে ছোট, এটা এখনো পরীক্ষায় আসে না, আসতে তো পারে। এ পর্যন্ত পরীক্ষায় কোনটা বড় কোনটা ছোট তা আসছে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে পরীক্ষায় তো বলতে পারে এগুলোর মধ্যে ছোট থেকে বড় সাজাও কিংবা বড় থেকে ছোট, তখন তো তোমাকে সবগুলোই করতে হবে। সো এই পদ্ধতি অ্যাপ্লাই করবা। আর এটা কিন্তু কোনো বৈধ পদ্ধতি না, এটা অবৈধ পদ্ধতি। আমাদের দরকার মার্কসের, আমি করেছি, ব্যাস, যেভাবে আমি করেছি। ওকে, এটা কিন্তু এটার জন্য আমরা কারোর সাথে তর্ক করতে পারবো না যে অঙ্কটা সঠিক আছে, কিন্তু এটা অবৈধ পদ্ধতি অ্যাপ্লাই করে আমরা উত্তরটা বের করেছি। সো হুইচ ইজ বেটার? এটা বড়, 6/13। থ্যাংক ইউ সো মাচ। মুছে দিলাম। যাচ্ছি পরেরটা। এই যে খুবই মজার অঙ্ক, ঠিক এই স্টাইলের একটা, এই স্টাইল না, এর থেকে আরেকটু সহজ, কিন্তু কথায় লিখে 35টা মতো আসছিল, এবং সেক্ষেত্রে তোমাদের আমি এইভাবে অঙ্কটা করিয়েছিলাম। এর একটা অঙ্ক এক্সাম্পল দিয়ে করিয়েছিলাম। তোমার চেয়েছে এইটা। এই অঙ্ক অনেকে মনে করতে পারো এই দূর থেকে এ বির মান বের করার কোনো দরকার নেই, এটা তুমি লসাগু করে দাও। এটা লসাগু a স্কয়ার b স্কয়ার, যদি হয় তাহলে উপরে হচ্ছে b স্কয়ার প্লাস a স্কয়ার, এই না? এখন দেখো এই নিচের যে a স্কয়ার b স্কয়ারটাকে ab হোল স্কয়ার করে দাও, আর উপরে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র আছে, সূত্রটা কি? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, ইউ নো দিস। এখন দেখো a প্লাস b এর মান 7 মাইনাস 2 ইন্টু এর মান 12/12 তার স্কয়ার। 7 7 49, তার থেকে 12 থেকে 24 বিয়োগ করবা, 49 থেকে 24 বিয়োগ করে থাকে 25/144। ইজ দ্য আনসার। আছে নাকি? বি নাম্বার হচ্ছে আনসার। ওকে, বুঝতে পেরেছো? মাসুম বিল্লাহ শেয়ার করেছে, থ্যাংক ইউ সো মাচ। যাচ্ছি পরেরটা। ভিডিওটা পজ করে দেখে নিবা, আমি একটু ফাস্ট যাচ্ছি, পেজের ভিডিও বেশি লেন্থ করতে হয় না আর কি। এবার দেখো এটা খুবই চিরাচরিত একটা অঙ্ক, চিরাচরিত নিয়মের অঙ্ক। এখানে হচ্ছে বার্ষিক 10% মুনাফায় 800 টাকার এত বছরের চক্রবৃদ্ধির মূলধন। চক্রবৃদ্ধির মূলধন যদি বলে তাহলে মনে রাখবা চক্রবৃদ্ধির মূলধন, তারপর যদি বলে এন্ডিং ব্যালেন্স, তারপর যদি বলে বিকাম, যদি বলে কনভার্ট টু, যদি বলে টার্নস ইনটু, যদি বলে সুদাসল, যদি বলে সুদমূল,
এই সবগুলোর অর্থ হচ্ছে সুদাসন। চক্রবৃদ্ধি অর্থাৎ যদি এটা বলতে পারে স্ববৃদ্ধি মূল, স্ববৃদ্ধি মূল, এই সবগুলো শব্দ মানেই বুঝবা চক্রবৃদ্ধির সুদাসল বের করতে বলছে। যতগুলো আছে সবগুলো শব্দ মানেই বুঝবা চক্রবৃদ্ধির সুদাসল। চক্রবৃদ্ধির সুদাসলকে আমরা সি দ্বারা প্রকাশ করি এবং এক্ষেত্রে একটা সূত্র তোমাকে মুখস্থ করতেই হবে, কিছুই করার নেই। সেই সূত্রটা হচ্ছে সি সমান সমান পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন, যেখানে পি মানে হলো বর্তমান মূলধন, যেমন এখানে দিয়ে আছে 800, আর আর মানে হলো সুদের হার 10%, 10% মানে কিন্তু 10/100, আর এখানে দিয়ে আছে 2 বছরে, বছর মানে সময়। সো আমি এখানে কি বলতে পারি, এই সি চেয়েছে, এটা হচ্ছে 800 ইন্টু 1 প্লাস আর এর মান 10/100 তার হোল টু দি পাওয়ার 2, এটা বের করলেই আনসার শেষ। তোমাদের বলেছিলাম যে চক্রবৃদ্ধির চ্যাপ্টার থেকে চক্রবৃদ্ধির সুদের অঙ্কগুলো কেবল ব্যাংক রিটার্নের ক্ষেত্রে ইম্পর্ট্যান্ট এবং বিসিএস রিটার্নের ক্ষেত্রেও ইম্পর্ট্যান্ট। আবারও বলছি, চক্রবৃদ্ধির সুদের অঙ্কগুলো রিটার্নের ক্ষেত্রে ইম্পর্ট্যান্ট, তবে যদি প্লিতে দেয় তাহলে এই টাইমটা কম দেবে। এখানে 2 বছর, বড় জোর 3 বছর দিতে পারে। যদি বেশি টাইম দেয় তাহলে সেক্ষেত্রে একটু ঝামেলা হয়, সেজন্য মানে বেশ বড় ক্যালকুলেশন হয়। এই চক্রবৃদ্ধির চ্যাপ্টারটা সবসময় রিটার্নের জন্য ইম্পর্ট্যান্ট মনে করে করবা, আর চক্রবৃদ্ধির চ্যাপ্টারের যে ছোটো ছোটো অঙ্কগুলো আছে সেগুলো তুমি পিলির জন্য করবা। যেমন এটা একটা খুবই ছোট অঙ্ক, সো আমি যদি ক্যালকুলেশন করি কাটাকাটি যাবে, এটা হচ্ছে যে 800 গুণ, এখানে এভাবে করি, এখানে হচ্ছে 800 গুণ, এখানে দেখো দশম করলে কথায় 10 একে 10 এর আগে 11, 11/10 হোল স্কয়ার মানে দুবার গুণ, 11/10 গুণ 11/10, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটা গেল, তার মানে কত 800 গুণ 121। এটা মুখে মুখে গুণ করা যায়, 121 মানে 100কে 8 দিয়ে গুণ করলে 800 হয়, আর 21কে 8 দিয়ে গুণ করলে পরে 8 দুগুণে 160, 168, তাহলে মোট 968 ইজ দ্য আনসার। আছে নাকি? এই তো 968, সি নাম্বার 968 ইজ দ্য আনসার। বুঝতে পেরেছ মাসুদ আলম? এবার যাচ্ছি পরেরটা, একটু বেশি কথা বলে ফেলছি, আরও শর্ট টাইমে করতে, মানে শর্ট কথা বলে করতে চাচ্ছিলাম, একটু ফাস্ট করছি, তোমরা জাস্ট পজ করে নিবা। দেখো এই অঙ্কটা খুবই সিম্পল অঙ্ক, কিন্তু অনেকেই অঙ্কটাকে ভয় পাচ্ছে, কারণ হলো এটা ই আছে তাই। কোনো ভয়ের কারণ নেই। আর একটা কথা বলি, লগের এই অঙ্কের একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে লগ টাইপ করতে হলে একটু ঠিক মতো মেনটেন করতে হয়, বাট তোমার এমএস ওয়ার্ডে টাইপ করতে গিয়ে এই জিনিসটা ঠিক মতো আসে না। অঙ্ক এভাবে লিখতে হবে ডাইরেক্ট, এই যে লগ, এখানে 2 এর মাথার উপরে লগ, এখানে রুট ই এর মাথার উপরে ই, তারপরে এই টাইপটা এমন হওয়া উচিত। কিন্তু এমএস ওয়ার্ডে যখন তুমি টাইপ করবা, কোশ্চেন যারা টাইপ করবে তারা এরকম ফরম্যাট আনতে খুব সমস্যা হয়, সবাই পারে না। হ্যাঁ, সেক্ষেত্রে ম্যাথমেটিকা দিয়ে ইউজ করলে হয়, কিন্তু ম্যাথমেটিকা ইউজ করে না সবাই, এমএস ওয়ার্ড ইউজ করে, সেজন্য জিনিসটা এমন থাকে। এখন অঙ্কটা আমি করে ফেলবো। দেখো তোমাদের বলেছিলাম এই 2, এটা হচ্ছে লগের বেজের পাওয়ার, এটা হচ্ছে সূচকীয় ঘাত। এই 3 নম্বরটা বামে চলে আসে, এটা কিন্তু ঘুরে এই জায়গায় চলে আসতে পারে, তাই না বলো? তাহলে সেক্ষেত্রে কী হবে, লগ 2 আর এই 2টা এখানে আসবে, আসার পরে কি থাকছে লগ, এখানে হচ্ছে রুট ই। দেখো এই ই কিন্তু ভিত্তি, তোমাদের পড়ানোর সময় বলেছিলাম যে ভিত্তি কখনো ভাঙা যায় না, ভিত্তি কখনো ভাঙা যায় না, বরং অন্য কিছুকে ভেঙে ভিত্তির মতো করতে হয়। দেখো এখানে রুট ই ভিত্তি, বাট এই ইকে কিন্তু আমি এর সমান করতে পারি, ই মানে এর হোল স্কয়ার। মনে রাখবা, যে কোনো একটা সংখ্যা এক্স মানে রুট এক্স এর হোল স্কয়ার, যে কোনো একটা সংখ্যা 2 মানে রুট 2 হোল স্কয়ার, যে কোনো একটা সংখ্যা ই মানে রুট ইর হোল স্কয়ার, ই মানে রুটের হোল স্কয়ার। দেখো তোমার এখানে ভিত্তিতে আছে রুট ই, ভিত্তি তো ভাঙা যাবে না, বরং অন্যকে ভেঙে চুরে ভিত্তির সমান করতে হবে, তাই ভিত্তির রুট ই ঠিক রেখেছি, আর পরের যে ই সেই ইটাকে রুটে হোল স্কয়ার করেছি, আর ওই 2 কিন্তু এখানে চলে গেছে। এখন দেখো খেয়াল করে দেখো, এখানে হচ্ছে লগ 2 তারপর 2, এখন এই 2 আবার কোথায় আসবে, এই যে 2 আমি লিখেছি এই 2টা তো আবার এই জায়গায় চলে আসবে, সবসময় লগের আগে চলে আসে তোমরা জানো, তাহলে এখানে আর একটা 2, এর সাথে লগ ই রুট টি। এখন দেখো এই পুরোটার মান কত, এই যে তোমরা জানো লগ এ টু দি পাওয়ার এ ইকাল টু 1, সূত্র জানো না? তার মানে কি লগ, এটা বলছি রুট ইর পাওয়ার রুট ই মানে কি 1, লগের পাওয়ার ভিত্তি সেম হলেই তার মান কি হয়ে যায় 1 হয়ে যায়, তার মানে এই পুরোটার মান হয় 1। সো এখানে কি থাকে লগ 2 ইন্টু 1, 2 ইন্টু 1, ঠিক আছে? তারপরে হচ্ছে লগ 2, এবার ওই 2 আবার কোথায় চলে আসে, বামে চলে আসে, তারপরে 2 লগ 2, এটার মান আবার 1, 2 ইন্টু 1 ইকুয়াল টু 2, অ্যান্ড সি ইজ দ্য আনসার্স। একটু বেশি লাইন লিখে ফেলেছি, এত লাইন লিখতে হয় না, যাক তোমাদের বোঝার জন্য। এই পরের অঙ্কে চলে যাচ্ছে, তোমরা ভিডিওটা পজ করে দেখবা। হ্যাঁ, ভিডিওটা সবাই নিজের টাইমলাইনে শেয়ার করে রাখো, তুমি যখন ইচ্ছা দেখবা। এই অঙ্ক একবার বিসিএস আসছে বলে আর যে আসবে না তা না। একটা কথা মনে রাখবা, বিসিএস পরীক্ষাটা হচ্ছে স্ট্যান্ডার্ড পরীক্ষা, তোমরা সবাই জানো। বাংলাদেশের সকল পরীক্ষায় বিসিএস কোশ্চেনকে ফলো করা হয়, ইউ নো দিস। সো তোমার অনেক পরীক্ষা আছে, এনবিআরের পরীক্ষা থাকে, তোমার দুদকের পরীক্ষা আছে, ব্যাংকের পরীক্ষা আছে। এখন তো ব্যাংক বিসিএস বেশি ভ্যারি করে না, অঙ্ক সব জায়গায় অঙ্ক মানেই অঙ্ক। সো এগুলো দেখে রাখো।
এমনকি বিসিএস পিলিট থেকে বিসিএস রিটেনে কোশ্চেন আসছে, বিগত সাল খেয়াল করে দেখবা। বিগত সালে বিসিএস পিলিতে যে অঙ্ক আসছে সেই অঙ্ক আবার বিসিএস রিটেনে আসছে। সো জাস্ট এগুলো শিখে রাখো সবাই, মুছে দিলাম। এবার যাচ্ছি পরেরটা। এই যে নিচের কোন অক্ষরগুলো পুনর্বিন্যাস করলে একটি অর্থবোধক শব্দ তৈরি হবে? এটা তোমাদের বাংলার ব্যাপার স্যাপার। কোনটা দেখো, এখানে এখানে এটা দারিদ্রতা হয় না, হ্যাঁ দারিদ্রতা হয় না, দরিদ্রতা হয়। যদি আকার না থাকতো এটা হতো, আমার মনে হচ্ছে এটা হবে। বাংলা ব্যাপার স্যাপার অহরাত্রি, যাও এটা তোমরা দেখে নিও। এই যে রিলেশন, এই কেমন কমন পড়ে। যখন আমি তোমাদের আয়নার বেসিক পড়াই তখন তো রিলেশন দিয়েই পড়াই। দেখো এখানে তোমাদের দুটো জিনিস পড়তে হয়, একটা হচ্ছে আয়না এবং একটা হচ্ছে পানি। ওয়ালাইকুম আসসালাম মাহাদি হাসান। আয়না এবং পানি, পানির থেকে এখনও আসে নাই, তার অর্থ এই নয় যে পানি পড়তে হবে না, তোমাদের কিন্তু পানি পড়তে হবে, বাট আয়নার থেকেই বারবার আসছে। ঠিক আছে, এখন দেখো এক্ষেত্রে আমি বলেছিলাম তোমাদের একটা চুরি করার অভ্যেস শিখিয়েছিলাম। চুরিটা কীভাবে বলেছিলাম, যদি আয়নায় আসে তখন তুমি খাতায় কলম দিয়ে চেপে চেপে এই রিলেশনটা লিখে নেবে। দেখো চুরি করাটা শেখো এরকম, এই যে RAL নাকি, সরি একটু ভুলে গেল, আরেকটা নিই, আরেকটা নিই, এটা ভুলে গেছে। দেখো চুরি করতে হবে কীভাবে, এই রিলেশনটা লিখবা এখানে, এই যে RA, দাও একটা কাগজ দাও। আমি RE না লিখে RA লিখছি, হ্যাঁ সাকিব কাগজ দিচ্ছে আর কি। দেখো রিলেশন RELATION, এটা তোমরা কি করবা, তোমাদের কোশ্চেন পেপারে একটু কলম দিয়ে চেপে লিখবা, চেপে এমনভাবে লিখবা যেন ওপর পিঠ থেকে বোঝা যায়। চেপে লিখার পরে যদি আয়নার কথা বলে তাহলে বইয়ের পৃষ্ঠা যেমন উল্টাও, এভাবে উল্টাবা। আর যদি পানির কথা বলে তাহলে পৃষ্ঠাটা তোমরা এইভাবে উল্টাবা। পানির কথা বললে এইভাবে উল্টাবা, আর আয়নার কথা বললে এই পৃষ্ঠাটা এইভাবে উল্টাবা, কারণ আয়নায় সাইড চেঞ্জ। এইভাবে উল্টে অপর পিঠে যে দাগগুলো দেখছো সেই দাগগুলোর উপর একটু দাগ করে নিবা, এরকম করে এই যে অপর পিঠের দাগগুলোকে এমন দাগ করে নিবা। এটা হচ্ছে চুরি করার মেথড, এবং এটা করলে কখনোই ভুল হবে না। ঠিক আছে, এটা বিসিএস পরীক্ষা একটা গেম, আমি চুরি ডাকাতি সবই করতে পারি টিকার জন্য। এবার দেখো কোনটার সাথে মেলে, এবার দেখো কোনটার সাথে, এটা মিলছে, এই A নাম্বার মিলছে, সো এ হয়তো আনসার, যা মিলবে তাই আনসার। চুরি করতে হবে, ঠিক আছে, চুরি করতে হবে। আয়নার অঙ্ক হচ্ছে যে নর্মালি যখন আয়না বলবে তখন লিখে নিয়ে এইভাবে পেজ উল্টাবা, আয়না বললে এইভাবে পেজ উল্টাবা। আর চুরি বললে এই পানি বললে এইভাবে উল্টাবা। পানি এখনও পরীক্ষায় আসে নাই, কিন্তু আসতে পারে। আমি আবারও বলছি, আয়নার কথা বললে নর্মালি লিখবা, লিখে বইয়ের পাতা উল্টানোর মতো করে এইভাবে একবার উল্টাবা। আর যদি পানি বলে তাহলে লিখে এইভাবে উল্টাবা। ওকে, মিজানুর রহমান থ্যাংক ইউ সো মাচ, আশা করি পারবা। কামরুজ্জামান বাপি এটা শেয়ার করো। মিজানুর রহমান একটু নিজের টাইমলাইনে শেয়ার করো দাদা, মুছে দিলাম। এরপরে যাচ্ছি পরেরটা। এই যে 5 জন ব্যক্তি, এই অঙ্কগুলো সবসময় মাথা গরম করে দেয়, আমিও এগুলো ঠিক মতো বুঝি না, যাও আর কি। হ্যাঁ, 5 জন ব্যক্তি ট্রেনে ভ্রমণ করছেন, তারা হলেন ক, খ, গ, ঘ, উঙ্গ। ক হলেন গয়ের মা, তুমি একটু এখানে থাকো শোনাওনি, এই অঙ্কটা সলভ করে দিবা। আর গ হচ্ছে উঙ্গর স্ত্রী, আর ঘ হচ্ছে কয়ের ভাই, আর খ হচ্ছে কয়ের স্বামী। উঙ্গের সাথে ক্ষয়ের সম্পর্ক কি? এগুলো আমার মাথাও ঠিক মতো ঢোকে না, চেষ্টা করি। আচ্ছা দাদা লাভ ইউ টু। দেখো খেয়াল করো, এখানে মনে করো ক, খ, গ, ঘ, উঙ্গ, 5 জন লোক। প্রথমেই বলছে যে ক হচ্ছে গ এর মা, তার মানে এই যে ক, এটা হচ্ছে গ এর মা, গ এর মা, তাহলে গ কিন্তু মেয়ে, গ কিন্তু ক এর মেয়ে। খেয়াল করে দেখেছো, ক গ এর মা, মানে ক হচ্ছে গ এর মা আর গ হচ্ছে ক এর মেয়ে। এবার দেখো গ আবার উঙ্গর শাশুড়ি, গ উঙ্গের স্ত্রী। গ যদি উঙ্গের স্ত্রী হয়, আচ্ছা এখানে একটা কথা বলি, এটা মেয়ে বা ছেলে হতে পারে, যেহেতু মা বলছে মেয়ে বা ছেলে হতে পারে। কিন্তু এখানে একটা কথা বলা হচ্ছে গ উঙ্গর স্ত্রী, গ হচ্ছে এর স্ত্রী, মানে কি স্ত্রী মানে তো মেয়ে লোক হয়, সেজন্য বুঝবা যে এটা ছেলে হতে পারে না। এটা মেয়ে বা ছেলে দুটোই হতে পারে, কিন্তু স্ত্রী তো কখনো পুরুষ মানুষ তো আর স্ত্রী হয় না, তাই এটা ছেলে না হয়ে মেয়ে হবে। এবার আবার বলছে যে এখানে কি বলছে, গ উঙ্গর স্ত্রী, তাহলে গ উঙ্গর স্ত্রী, গ উঙ্গর স্ত্রী, তাহলে উঙ্গ হচ্ছে যে
গ গ উঙ্গ এর স্ত্রী, গ হচ্ছে উঙ্গ এর স্ত্রী, তাহলে এ হচ্ছে স্বামী, স্বামী, উঙ্গ হচ্ছে গয়ের স্বামী। আবার বলছে যে ঘ হলো কয়ের ভাই, ঘ ঘ হলো কয়ের ভাই, এটা একটু পরে লিখি। খ হলো, খ হচ্ছে কয়ের স্বামী, খ হচ্ছে কয়ের স্বামী, তার মানে কি এ দেখো কয়ের, কয়ের মেয়ে হচ্ছে যে গ, আর খ কয়ের স্বামী, তার মানে এই হচ্ছে গয়ের বাপ, গয়ের বাবা। খেয়াল করে দেখো, খ হচ্ছে গয়ের বাবা। এখন বলছে তোমার হচ্ছে উঙ্গ আর ক্ষয়ের সম্পর্ক কি, উঙ্গ আর খ এটা সম্পর্ক, মানে উঙ্গ ক্ষয়ের সাথে কি হয়, মানে উঙ্গর সাথে ক্ষয়ের সম্পর্ক কি। এ হচ্ছে শ্বশুর, এ হচ্ছে শ্বশুর, এ হচ্ছে শ্বশুর, আর এ হচ্ছে কি, এটা হচ্ছে মেয়ের জামাই, মেয়ের জামাই, জামাতা বলা হয় নাকি জানি না, এ হচ্ছে শ্বশুর, মানে খ হচ্ছে শ্বশুর, খ হচ্ছে শ্বশুর, বলছে উঙ্গর সাথে ক্ষয়ের সম্পর্ক, শ্বশুর আনসার, শ্বশুর। ঠিক আছে, খ হচ্ছে শ্বশুর। আবির বুঝতে পেরেছো, আরফিন সাকিম বুঝতে পেরেছো, থ্যাংক ইউ সো মাচ। আনামুল হক বুঝতে পেরেছো, কামরুজ্জামান বাবি থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। কামরুজ্জামান বাবি অনেক গ্রুপে শেয়ার করেছে, এটা শ্বশুর হচ্ছে, তাহলে আমার হিসেবে শ্বশুর হচ্ছে। তোমরা আবার দেখবা আমি এগুলো ভালো পারি না, হ্যাঁ। ব্লাড রিলেশন আমাদের শিটে প্রচুর আছে, ইংলিশে আছে, কিন্তু এটা আনকমন, এটা কোত্থেকে দিয়েছে, মানে এগুলো হয়তো বানাই দিয়েছে। ঠিক আছে, ব্লাড রিলেশন কখনো কমন ফেলা সম্ভব নয়, চল, ব্লাড রিলেশন কখনো কমন ফেলা সম্ভব না, হ্যাঁ, পড়তেও পারে, কিন্তু আমাদের শিটে আমাদের ব্লাড রিলেশন প্রচুর আছে। ইংলিশে আমি দিয়েছি প্রায় 35 থেকে 40টা ব্লাড রিলেশন দিয়েছি ইংলিশে, কিন্তু এগুলো বলেছি প্র্যাকটিস করার জন্য, কমন পড়ে পড়ে না, পড়েনি আর কি। আচ্ছা, এটা শ্বশুর হবে, চাচা হবে না, শ্বশুর। আচ্ছা, এটা খুবই সহজ অঙ্ক, ক্যালেন্ডার থেকে খুবই যে অঙ্ক, যদি মাসের দ্বিতীয় দিন সোমবার হয় তবে 18তম দিন কি বার। যেহেতু 18তম দিন দিয়েছে, তুমি 18টা দাগ দিবা কিভাবে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। দেখো এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, 18 দিন বলেছে, তাই 18টা দাগ দিলাম। এবার দেখো এর দ্বিতীয় দিন, এটা হচ্ছে প্রথম দিন, এটা হচ্ছে দ্বিতীয় দিন। এই দ্বিতীয় দিনটা কি বার বলেছে, দ্বিতীয় দিনটা বলেছে সোমবার। তার মানে কি, এটা হচ্ছে সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি, সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি, সোম মঙ্গল বুধ, সো বুধ ইজ দ্য আনসার। একদম সহজ নিয়ম, একদম সহজ নিয়ম। হ্যাঁ, চশমা পড়েছি আজকে, খুবই সহজ নিয়ম, দেখতেই পাচ্ছ কিভাবে করলাম। একবারই করলাম, তোমরা পজ করে দেখে নিও। উত্তর বুধ আছে নাকি, বুধ, উত্তর বুধবার। ওকে, যাচ্ছি পরেরটা। এই যে একদম খুবই সহজ জিনিস দিয়েছে, সাধারণত এটা একটু কঠিন দেয়, এটা এবার খুব পরীক্ষায় সহজ দিয়েছে। এগুলো বলেছিলাম প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে, অনেকগুলো প্র্যাকটিস করতে করতে তোমার হয়তো এই অঙ্কগুলো এমন হতে পারে যে অনেক সহজ অঙ্ক দিয়েছে, তোমার পরীক্ষায় হয়তো কঠিন করে চিন্তা করছো, মাথায় আসছে না, এভাবে গল্পটা বলেছিলাম। দেখো এখানে আমি যেটা দেখছি যে এই দুটো গুণ করলেই কিন্তু হয়ে যাচ্ছে, 4 8 32, 4 8 এই যে 8 গুণ 4 যোগ 7, এটা মানে কিন্তু 39, 4 8 32 আর 7, এটা এটা। আবার যদি এটা গুণ করে দিই, 3 গুণ 6 যোগ 9, 3 3 6 18, আর হচ্ছে যে 27, এই যে 27। ঠিক আছে, আবার তাহলে এটা কি হবে, 7 গুণ 9 যোগ 5, 7 9 63 আর 5 68, এটা আনসার হওয়া উচিত। 68 আনসার, এই যে 68 ইজ দ্য আনসার, মুছে দিচ্ছি। এবার যাচ্ছি পরেরটা। পরেরটা আমাদের বলছে যে 50 মিনিট আগে সময় ছিল 4টা বেজে 45 মিনিট, তাহলে 6টা বাজতে কত সময় লাগবে। খুব সহজ অঙ্ক, একটু ধাপে ধাপে করলে সুবিধা। যেমন ধরো এখানে বলছে 50 মিনিট আগে, আমি বলতে পারি 50 মিনিট আগে, আগে সমান কি ছিল, 4টা 45, 50 মিনিট আগে 4টা 45, তাহলে এখন কি, এখন দেখো তাহলে এখন এখন সমান সমান কি হবে, এই 4টা 45-এর সাথে 50 মিনিট যোগ করতে হবে না। 4টা 45 থেকে 50 মিনিট যোগ করলে কত হয়, 5টা 35 হয়। বুঝতে পেরেছো, তাহলে এখন যদি 5টা 35 বাজে, তাহলে 6টা বাজতে আর কত বাকি, এ তো সবাই পারে। এখন যদি 5টা 35 বাজে, তাহলে 6টা বাজতে, সুতরাং 6টা বাজতে বাকি সমান সমান, দেখো তুমিই বলো, 5টা 35 তোমার ঘড়িতে বাজে, তাহলে 6টা বাজতে বাকি আর 25 মিনিট, 25 মিনিট আনসারস। ঠিক আছে, ধাপে ধাপে করবা। 50 মিনিট আগে এইটা, তাহলে এখন তো যোগ হবে এইটা। ওকে,
আর বেশি কিছু বলছি না, বুঝতে পারছো। থ্যাংক ইউ সো মাচ। এবার যাচ্ছি পরেরটা, মুছে দিলাম। এখানে স্ক্রু এবং ঘড়ির কাঁটার ঘূর্ণনের দিক। দেখো ফিজিক্সের যে জিনিসগুলো আসে, আমাদের যে মেন্টাল অ্যাবিলিটির মধ্যে আমাদের ফিজিক্সের মেকানিক্যাল আমরা রিজনিং করেছি, সেখানে আমরা কিন্তু স্ক্রু পড়েছি। এবং এখানে স্ক্রুর ক্ষেত্রে যে সলিউশনগুলো তোমাদের বিভিন্ন টিচার দেবে, হয়তো তারা কিন্তু অনেক সময় বিভিন্ন ধরনের অন্য কিছু বলতে পারে, কিন্তু আমরা একদম সায়েন্সেরটা দিব, ঠিক আছে। দেখো স্ক্রু এবং ঘড়ির কাঁটার ঘূর্ণনের দিক, এখানে বিশেষ পরীক্ষার কোশ্চেনগুলো একটু ট্যাক্টফুলি হয়। বিশেষ পরীক্ষার কোশ্চেনের প্যাটার্নগুলো, কথাবার্তাগুলো একটু এমনভাবে উল্টোপাল্টা করে ঘুরিয়ে বলে, মানুষ ভুলটা বুঝতে পারে। এখানে এটা স্ক্রুর দিক, এটা এমন হবে স্ক্রুর গতির দিক, স্ক্রুর গতির দিক, আর এই যে ঘড়ির কাঁটার ঘূর্ণনের দিক, গতির দিক। এখানে দুটো গতি, একটা হচ্ছে স্ক্রুর গতি, একটা হচ্ছে স্ক্রুর গতি, আর একটা হচ্ছে কাঁটার গতি, ঘড়ির কাঁটার গতি। এই দুটো গতি, স্ক্রুর গতি এবং ঘড়ির কাঁটার গতির ঘূর্ণনের দিক তোমাকে বের করতে হবে। কি বের করতে হবে? স্ক্রুর গতি এবং ঘড়ির কাঁটার গতির ঘূর্ণনের দিক তোমাকে বের করতে হবে। দেখো তোমাদেরকে আমি একটা জিনিস বলি, একদম পুরো ফিজিক্স আমরা মেকানিক্স যেভাবে পড়েছিলাম তোমাদের পড়িয়েছি আল্লাহর রহমতে। মেকানিক্সের শীটে আমি বলেছিলাম এই শীট থেকে 11টা কোশ্চেন আসবে পরীক্ষায়। 11টা আসে নাই মনে হয়, এবার দু একটা কম হতে পারে, কারণ এখানে যে বাংলা টাংলা ঢুকাই দিয়েছে, কিছু সাধারণ জ্ঞান ঢুকেছে, বাংলা বানান বেশি ঢুকিয়ে দিয়েছে, যাই হোক আর কি। তো যেটা বলছিলাম, ঘড়ি যদি এভাবে আঁকি, ঘড়ির কাঁটা এরকম মনে করো 12, 1, 2, 3, তাই না, 4, ঘড়ির কাঁটা তো এইদিকে ঘোরে। মনে করো এটা একটা সমতল, এটা একটা কাঁটা, এই কাঁটাটা এদিকে ঘোরে, ঘড়ির কাঁটা এইভাবে এই সমতলে এভাবে ঘোরে, ঠিক আছে। এবার তাহলে ঘড়ির কাঁটার দিক হচ্ছে যে কি, এই সমতল বরাবর। ঘড়ির কাঁটাটা এইভাবে ঘোরে, মানে দিকটা হচ্ছে এই বোর্ডের সমতল বরাবর। কিন্তু স্ক্রুর দিকটা কোথায়? আমি একটা স্ক্রু রেখে দিয়েছি তোমাদের জন্য। দেখো এই যে অঙ্ক, এটা একটা স্ক্রু। এই স্ক্রুতে যদি তুমি ঢুকাই দাও, যদি তুমি স্ক্রুকে এর ভিতরে ঢুকাই দাও, যদি প্যাঁচ মারলে কি হয়, স্ক্রুটা হয় সামনের দিকে যাবে আর নয় পিছনের দিকে আসবে। দেখো স্ক্রু যদি এই ঘড়ির কাঁটার এদিকে প্যাঁচ মারো, তাহলে স্ক্রুর ভেতরে ঢুকে যাবে, আর যদি এদিকে প্যাঁচ মারো স্ক্রু বাইরে, তাহলে স্ক্রুর বেগটা কেমন হচ্ছে, স্ক্রুর গতি, স্ক্রু তুমি ঘোরাচ্ছ কিন্তু স্ক্রু যাচ্ছে কোন দিকে? স্ক্রু যদি এই দিকে ঘোরাও তাহলে যাবে সামনের দিকে, গতি সামনে, আবার যদি উল্টো দিকে ঘোরাও গতি পেছনে বেরিয়ে আসবে। তারপরে স্ক্রুর গতিটা হচ্ছে এরকম, আর ঘড়ির কাঁটার গতিটা হচ্ছে এই আঙুল, মানে ঘড়ির কাঁটার গতি মনে করো আমার এই আঙুল, আর স্ক্রুর গতি হবে তখন এই আঙুল, এই বরাবর। ঘড়ির কাঁটা হচ্ছে এই আঙুল, আর এই আঙুলটা হচ্ছে স্ক্রু। এই যে স্ক্রু হয় সামনে যাবে না হয় পিছনে আসবে, হয় সামনে যাবে না হয় পিছনে আসবে, সামনে যাবে না হয় পিছনে আসবে। তাহলে স্ক্রুর গতিবেগ যদি এই বরাবর থাকে, তাহলে ঘড়ির গতিবেগ এই বরাবর। এখন দেখো এই দুটো হাত, এর মধ্যে কয় ডিগ্রি অ্যাঙ্গেল? 90 ডিগ্রি অ্যাঙ্গেল। আমি আবার বলছি, যদি ঘড়ি কাঁটার গতি এই সমতলে হয়, তখন স্ক্রুটা এরকম হয়, এর ভিতরে ঢুকবে না হয় বেরোবে, ঢুকবে না হয় বেরোবে। স্ক্রু ঘোরাও যেদিকেই ঘোরাও না কেন, স্ক্রু ঘোরাও তুমি এদিকে, বাট স্ক্রু যায় তো সামনের দিকে, কিংবা স্ক্রু ঘোরাও এদিকে, স্ক্রু আসতে পেছন দিকে। মানে স্ক্রুর যে স্ক্রুর চলাচলটা মূলত এরকম, আর ঘড়ির কাঁটার চলাচলটা এরকম। তার মানে এর সাথে এই কয় ডিগ্রি অ্যাঙ্গেল? 90 ডিগ্রি। 90 ডিগ্রি অ্যাঙ্গেল হলে সেটাকে বলা হয় উলম্ব। 90 ডিগ্রি অ্যাঙ্গেলের সাথে কী বলা হয়? উলম্ব। তাহলে এখানে দিকটা হবে উলম্ব রেখায়। এখানে অনেক কিছু বলতে পারে, তোমার সেগুলো কোনো কান দিবে না, ঠিক আছে। দিন শেষে এটাই রাইট হবে আল্লাহর রহমতে, কারণ আমরা একদম মেকানিক্সের বই থেকে করছি। হ্যাঁ, তাহলে কি হলো, এটা উলম্ব বরাবর হবে। এখানে উল্টো দিক, একই দিক, সমান্তরাল এগুলো কিচ্ছু না, উত্তর হবে উলম্ব বরাবর। আলী হেরাজ আরপি, তোমার উত্তর সঠিক। থ্যাংক ইউ ভাইয়া, মুছে দিলাম। এবার যাচ্ছি পরেরটা। এই যে নিচের সব থেকে ছোট সংখ্যা কোনটা? ওই একই রকমের জিনিস, এটা রিপিট কোশ্চেন, মানে একটা কোশ্চেন দুটো দিয়েছে, একই স্টাইলের কোশ্চেন দুটো দেওয়া উচিত না, কিন্তু মেন্টাল অ্যাবিলিটির মধ্যে দিতেই পারে। অঙ্কের মধ্যে দিয়েছে, মেন্টালিটির মধ্যে। দেখো এই অঙ্কটার মধ্যে একটা টেস্ট আছে। টেস্ট হচ্ছে যে এই অঙ্কটা করতে কে না পারবে, সবাই পারবে, কিন্তু তোমাকে টাইম সেভ করে করতে হবে। সেটা কীভাবে? দেখো কোনটা ছোট চেয়েছে। দেখো এখানে সবগুলোতেই ওপরে ছোট নিচে বড়, কিন্তু এটা তো ওপরে বড় নিচে ছোট। যদি ওপরে বড় নিচে ছোট হয়, তাহলে সেটা তো একের থেকে বড় হবে। এগুলো সবাই তো একের ছোট, যেহেতু ওপরে ছোট নিচে বড়, মানে তো একের ছোট, মানে প্রকৃত ভগ্নাংশ তো একের থেকে ছোট হয়। কিন্তু এটাই একমাত্র জিনিস যেখানে ওপরে বড় নিচে ছোট, তাহলে এটা আগেই বাদ, বড়টা বাদ। এখন দেখো যদি এটা কাটাকাটি করি, এটা যদি 18 একে 18, 18 দুমে 36, এটার মান হয় হাফ। আর যদি এইটা কাটাকাটি করি, এটা 1/3 হয়। এখন বলো হাফ বড় নাকি 1/3 বড়? হাফ বড় নাকি 1/3 বড়? হাফ মানে তো 50%, আর 1/3 মানে তো 33%, তাহলে হাফ বড়, তাহলে এটাও বাদ।
আমাকে তো বড়গুলো বাদ দিতে হবে। এখন দেখো এই দুটোর মধ্যে খেয়াল করে দেখো, এটা 16/31, খুব ভাগ্যের জোরে যদি 31 না থাকে একটু একবারে 32 দিতাম অ্যাপ্রক্সিমেট। দেখো 31 আর 32 কোনো পার্থক্য বেশি নেই। যদি 32 হতো তাহলে তো এটা আবার হাফ হয়ে যেত, তার মানে কি এর থেকে বড় হয়ে যেত। তার মানে কি এই 31 আর 32 প্রায় সেম, তার মানে এটা ওই হাফেরই মতো, হাফ না হলেও প্রায় হাফের কাছাকাছি। তাহলে এটা প্রায় হাফের কাছাকাছি, এটা 1/3, তাহলে এটাও বড়। তাহলে আলটিমেটলি কোনটা ছোট? এইটা হচ্ছে ছোট। সবসময় নিয়ম মেনে এত অঙ্ক করতে গেলে হয় না, সবসময় মনে রাখবা নিয়ম মেনে করতে গেলে মারা খেতে হয়। সেজন্য তোমাকে গেম খেলতে হবে, গেম খেলতে হবে, ঠিক আছে? আমার দরকার নাম্বার পাওয়া এবং তাড়াতাড়ি করা। সো আমি এটা লজিক দিয়ে করলাম, ওকে, মুছে দিলাম। যাচ্ছি পরেরটা। এটা গতানুগতিক একটা অঙ্ক, এর মধ্যে কোনো কারিশমা নেই। এখানে শুধু একটা কথা মনে রাখবা, যখন পয়েন্টের গুণ আসে তখন নর্মাল সংখ্যাগুলো গুণ করতে হয়। যেমন 1 গুণ 333 গুণ 71 নর্মাল সংখ্যা। তো এই 1 দিয়ে তো গুণ করা না করা সেম। তুমি 333 কে 71 দিয়ে গুণ করে দাও, তাহলে কত হচ্ছে? 1 দিয়ে গুণ করলে হয় 333। এক অঙ্ক কাটা গেল। 3 7 21 1 হাতে হলো 2, 3 7 21 দিয়ে 23 3 হাতে হলো 2, 3 7 21 দিয়ে 23। সো তুমি 3 4, এটা হচ্ছে কত? 6 3 2। এরপরে তুমি দেখবা ডান সাইড থেকে গুনে গুনে কয়েকটাকে দশমিক আছে। এখানে একটা আর এখানে দুটো, তিনটা আর একটা, চারটা, মোট 4টার আগে দশমিক। তাহলে কি এখান থেকে 1 2 3 4 এই জায়গায়। সো আনসারটা হচ্ছে তোমার 2.3643, এটা আনসার। কিন্তু ওরা 2 দশমিক পর্যন্ত নিয়ে জাস্ট 2.36 দিয়েছে, তাই আমার বইয়েই গেল 2.36 লিখলাম, ঠিক আছে? আমার ফুল আনসারটা হচ্ছে 2.3643, কিন্তু ওরা আরও কমাই দিয়েছে, আমার কোনো সমস্যা নেই, আমি এটা আনসার বলে দিলাম। ভেরি গুড, মুছে দিচ্ছি। এরপর যাচ্ছি, তোমাদেরকে বলছি, রিকোয়েস্ট করছি তোমরা একটু সবাই টাইম লাইনে শেয়ার করো। এই যে একজন ব্যক্তির বেতন 5% কমেছে, কিন্তু পরের বছর আবার 5% বেড়েছে, মোটের উপর তার বেতন শতকরা কত কম বেশি হলো? একজন ব্যক্তির বেতন 5% কমেছে, পরে আবার 5% বেড়েছে। তোমাদের আবারও বলছি, যখন কোনো কিছু শতকরা কম বেশি চাই, শতকরা কত পার্সেন্ট কম কিংবা শতকরা কত পার্সেন্ট বেশি, এই ধরনের যদি চাই, তাহলে সবসময় তুমি ইনিশিয়াল ভ্যালুটা 100 ধরে নিবা। ধরলাম ইনিশিয়াল, হ্যাঁ, ইনিশিয়াল স্যালারি ধরলাম কত? 100। এখানে লেট ইনিশিয়াল স্যালারি 100, তাহলে ফাইনাল স্যালারি মানে পরেরটা, ফাইনাল স্যালারি এটা হবে ওই 100কে তোমাদের বলেছি বাড়লেও গুণ কমলেও গুণ। যদি বাড়ে 5% বাড়া মানে কি দিয়ে গুণ করা? 105/100 দিয়ে গুণ করা। আজকে আমরা একটা অঙ্ক করেছিলাম। আবার কি হচ্ছে? 5% কমছে, তাহলে কমা মানে কি দিয়ে গুণ করা? 95/100 দিয়ে গুণ করা। বুঝতে পারছো? যদি 10% বাড়তো তুমি 110/100 দিয়ে গুণ করতা, 10% কমলে 95/100 দিয়ে গুণ করতা। এখন তুমি এটা ক্যালকুলেশন করলেই আনসার শেষ। এটা কেটে গেল। যদি আমি 20 দিয়ে কাটি, 5 দিয়ে কাটি, 5 20 আর 5 19। আচ্ছা, প্রথমে কমেছে, একটু আমি ঠিক করি, একই কথা হবে। এটা প্রথমে কমেছে, আমি প্রথমে বাড়াই দিয়েছি। ফাইনাল স্যালারি হবে 100 ইন্টু প্রথমে কমেছে মানে প্রথমে 95/100, প্রথমে 95/100 গুণ পরে হচ্ছে 105/100। এই এটা আগে পিছিয়ে কোনো ব্যাপার না, গুণ তো গুণই, আগে পিছিয়ে কোনো ব্যাপার না। তুমি আমি দিলাম, এটা কেটে গেল। আর তুমি যদি 20 দিয়ে 5 দিয়ে কাটো, 5 20 100, 5 21। আর যদি এটা আবার কাটো, 5 দিয়ে 4 5, 8 হাতে 4 5 19। এখন 19 দিয়ে এটা গুণ করতেই পারো। 19 একে 19 এর 9, 19 দিয়ে 38 আর একে 39/4। কাটাকাটি করে দেখো, কাটাকাটি করলে 4 এর মধ্যে কমা যায়, 4 9 36, 9 36 চলে গেলে কত থাকে? 4 থাকে। সেই 4-এর পরে বসলে আবার 4 9 36, এবার থাকে কত? এবার 3 থাকে, তাই না? 3-এর পরে একটা যদি পয়েন্ট হয় তাহলে 30 হয়, তাহলে পয়েন্ট দিয়ে এটা হচ্ছে 4 7 28, 30 থেকে 28 গেলে 2 থাকে, 2-এর পরে পয়েন্টের জন্য একটা শূন্য পাওয়া, তারপরে 20-এর মধ্যে 4 5, সো হচ্ছে কত? 99.75। দেখো তোমার স্যালারি আগে ছিল 100 আর এখন হয়েছে 99.75, বেড়েছে না কমেছে? আগে ছিল 100, এখন হচ্ছে 99, বেড়েছে না কমেছে? কমেছে। কত পার্সেন্ট কমেছে? কমেছে হচ্ছে 0.25, কিন্তু অঙ্কে বলছে শতকরা কত। মনে রাখবা, শতকরার মধ্যে যেটা কম বেশি, 100-র মধ্যে যেটা কম বেশি সেটাই শতকরা। যেহেতু তোমার 100 ছিল, 100 থেকে 25.25 কমেছে, তার মানে এত পার্সেন্ট কমেছে, ডাইরেক্ট আনসার এত পার্সেন্ট কমেছে। বুঝতে পেরেছো? সবসময় মনে রাখবা, যদি শতকরা কত ভাগ কমেছে বা বেড়েছে অঙ্কে বলে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই তোমাকে ইনিশিয়াল ভ্যালু 100 দিয়ে করতে হবে। যদি এখানে তার বেতন একটা দেওয়াও থাকতো, যদি বলতো তার বেতন 5000 বা 6000 আছে, তাও ওই বেতন আমরা কাজে লাগাতাম না, আমরা ডাইরেক্ট 100 দিয়ে করতাম। কারণ বেতন কাজে লাগালে এবারে পরে আবার 100 কনভার্ট করতে হওয়ার জন্য 3 লাইন করতে হয়। বুঝতে পেরেছ? মাসুদ আলম, মুছে দিচ্ছি। এরপরে যাচ্ছি আমরা কোন বানানটি সঠিক। আশা করি তোমরা বুঝতেই পারছো। এনসাইক্লোপিডিয়া
এটা তো সবাই জানো, এটা আমি কি লিখছি, আমার মনে হচ্ছে এটা সঠিক, এনসাইক্লোপিডিয়া। যাক, ইউ নো দিস। যাচ্ছি পরেরটা। ঘড়ি কাটা, থার্মোমিটার হোয়াট। ঘড়িতে কাটা থাকে, সেই কাটার সাহায্যে আমরা সময় দেখি। তাহলে থার্মোমিটার দিয়ে আমি তো জ্বর মাপি, কার সাহায্যে মাপি? পারদের সাহায্যে মাপি। এটা তো সবাই পারবা, পারদ আনসার। ঘড়ির কাটা যে কাজটা করে, আর থার্মোমিটারের পাওয়ারটা সে কাজটা করে। হ্যাঁ, একটা কথা বলি তোমাদের, এই যে আজকে তোমরা যারা পরীক্ষা দিয়েছো, তোমাদের এই পরীক্ষা খারাপ হতে পারে, ভালো হতে পারে, সেটা কোনো ব্যাপার না। পরীক্ষা হয়েছে, এটা আজকে আনন্দ। আজকে সবাই বিকেলে চরম আনন্দ করবা। আজকে কোনো পড়াশোনা নেই, আজকে সেই রকমেরভাবে আনন্দ করবা, সেই রকমের। মনে রাখবা, পরীক্ষা শেষ হচ্ছে, এটাই আনন্দ। আর একটা কথা, হ্যাঁ, পরীক্ষায় কী হবে? হয় পাস না হয় ফেল। বা পাস করলে বিড়ির দোকান, ফেল করলে মিষ্টির দোকান, কোনো ভয় নেই। আর একটা কথা মনে রাখবা, লাইফ সম্পর্কে সিরিয়াস থাকবা। তোমাদের ব্যাংকের কিন্তু অনেকগুলো সার্কুলার আসছে। অনেকে ব্যাংকের দিকে ঝুঁকে থাকে, অনেকে এমনি বিশেষ পরীক্ষাটা দিয়েছে, বা অনেকের পরীক্ষা খারাপ হয়েছে। তোমরা ব্যাংকের প্রিপারেশন নিয়ে শুরু করো। ব্যাংকের প্রিপারেশন ডিটেন করতে হবে ভালো করে, ঠিক আছে? আমি একটা কথা বলি, এই আজকের পরীক্ষার পরে 24শে মার্চ থেকে দাদা বিসিএস রিটেন প্লাস মেন্টাল অ্যাবিলিটির ব্যাচ শুরু হবে 24শে মার্চ থেকে, ঠিক আছে? আর 29শে মার্চ থেকে ব্যাংক রিটেন প্লাস পিলি একসাথে, হ্যাঁ, রিটেন প্লাস পিলির ব্যাচ শুরু হবে, নতুন ব্যাচ। আবার বলছি, 24শে মার্চ থেকে বিসিএস রিটেনের ব্যাচ শুরু হবে। আর আটকায় গেছে সাকিব, লাইভটা আটকায় গেছে মনে হয়। আরে এই লাইভটা ঝাপসা অন্য জায়গায় দেখো তো। যেটা বলছিলাম যে 24শে মার্চ থেকে বিসিএস রিটেনের ব্যাচ শুরু হবে, আর 29শে মার্চ থেকে ব্যাংক রিটেন প্লাস পিলির ব্যাচ শুরু হবে। তোমরা দাদার সাথে যোগাযোগ করতে পারো। এটা অনলাইন অফলাইন দু জায়গায় হবে। অফলাইনে সীমিত পরিসর হবে, বুঝতে পেরেছ? অনলাইন অফলাইন দু জায়গায় হবে। অফলাইনে সীমিত পরিসর হবে, এটা খুবই সীমিত পরিসরে। আর অনলাইনে জুম অ্যাপ ব্যবহার করা হবে, ঠিক আছে? স্পেশালি যারা অফলাইন করতে চাও, তারা দাদার সাথে একটু তাড়াতাড়ি যোগাযোগ করবা। দাদার ফোন নাম্বার 01920224969। একদম বস, ম্যাথে একদম বস বানাই দেবো। আমার এই পেজে আরও কিছু ম্যাথের ভিডিও আছে, তোমরা চাইলে দেখতে পারো যে ম্যাথগুলো আমি কীভাবে করাই, ঠিক আছে? এটা আর দাদা, এই যে রাজু দাদা, তোমরা দাদার কোথায় থাকে কি বৃত্তান্ত যদি জানতে চাও, তাহলে তোমরা গুগল ম্যাপে যাবা। গুগল ম্যাপ সবাই ইউজ করতে পারো বা ইউজ করে থাকো। গুগল ম্যাপে গিয়ে রাজু দাদা বাংলায় লিখবা, তাহলে তুমি পৃথিবীর যেখানে থাকো না কেন তুমি লোকেশন পেয়ে যাবা। ওকে, গুগল ম্যাপে গিয়ে রাজু দাদা বাংলায় লিখবা, লিখলে তুমি আমার লোকেশন পেয়ে যাবা। প্লাস এখানে আমার ফোন নাম্বার বলো, সব কিছু পাবা। তুমি সরাসরি আমাকে ফোনও করতে পারবা। আমার ফোন নাম্বার, লোকেশন, কোথায় থাকি না থাকি, আমার বিভিন্ন টি শার্ট পরে ছবি, গুগল ম্যাপে গেলেই হবে, ঠিক আছে? তুমি করবা। আর নাম্বার হচ্ছে 092022496। এছাড়া গুগল ম্যাপে নাম্বার পাবা। আর মনে রাখবা, 24শে মার্চ বিসিএস রিটেনের ব্যাচ শুরু হচ্ছে। এই রিটেনের সাথে মেন্টাল অ্যাবিলিটি পড়ানো হবে 24শে মার্চ। আর 29শে মার্চ যাদের বিসিএসটা খারাপ হয়েছে, 29শে মার্চ তাদের জন্য ব্যাংক রিটেন প্লাস পিলি, ব্যাংকের পিলি সহ রিটেন। একটা চ্যাপ্টারের প্রিলিমিনারি এবং রিটেন একসাথে পড়লে কিন্তু লাভ। কারণ মনে রাখবা, প্রিলিমিনারি যদি একা একা পড়ো তাহলে অঙ্কটা ভালো হজম হয় না। আবার যদি শুরুতেই তুমি রিটেন করো পিলি না করে, তাহলে তোমার বুঝতে সমস্যা হয়। সেই জন্য প্রিলিমিনারি রিটেন যদি একসাথে করো, তাহলে অঙ্ক হজমও হবে, বুঝতেও পারবা। দাদা সেরকম একটা ব্যাচ শুরু করছে, ব্যাংকের প্রিলিমিনারি প্লাস রিটেন, বুঝতে পেরেছো? তোমরা এটা দাদার সাথে যোগাযোগ করবা। এই হচ্ছে কথা। এটা বুঝলাম। এবার আমরা যাচ্ছি, এরপরে একটা আছে 100 থেকে 200 পর্যন্ত 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কত? এটা তো মুখে মুখেই করা যায়। হ্যাঁ, দাদার কোনো ইউটিউব চ্যানেল নাই মোরসালিন, দাদার ইউটিউব চ্যানেল আছে, সেখানে ডান্স করা হয়। অঙ্কের কোনো ইউটিউব চ্যানেল নাই, সরি। আচ্ছা দেখো, 100 থেকে 200 পর্যন্ত 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি? আচ্ছা যদি বলি 1 থেকে 200, সাপোজ 1 থেকে 200 পর্যন্ত 3 দ্বারা বিভাজ্য, মানে তো 200/3। এটা কে না পারে? 66টি। আবার যদি বলি 1 থেকে 100 পর্যন্ত কয়টা? সে তো 100/3, মানে 33টি। ইউ নো দিস। দশমিকের আগেরটা নিতে হয়, দাদার নাম্বার হচ্ছে যে 01920224969। এই ভিডিও শুরুতেও আছে। এছাড়া তুমি গুগল ম্যাপে বাংলায় রাজু দাদা লিখবা, তাহলে আমার ঠিকানা, আমার লোকেশন চলে আসবে। প্লাস আমার মোবাইল নাম্বারও ওখানে থেকে অটোমেটিক চলে আসবে, ঠিক আছে? তুমি সরাসরি কল অপশনে গিয়ে ফোন করলে আমার কাছে চলে আসবে।
তাহলে দেখো খেয়াল করো, এখানে 1 থেকে 200 পর্যন্ত 66টা, আর 1 থেকে 100 পর্যন্ত 33টা। তাহলে এখানে 100 থেকে 200 কয়টা? সুতরাং 100 থেকে 200 এটা এমনিই হয়ে যায়। এখানে কত? 66 - 33। আমি জাস্ট করলাম অঙ্কটা তাই, কিন্তু এটা করার দরকার হয় না, এমনি হয়ে যায়। এটা সবাই জানে 1 থেকে 100 পর্যন্ত 33টা আছে, সবাই জানে। এবং 1 থেকে 200 পর্যন্ত 66টা আছে, সবাই জানে। তাহলে 33 বাদ দিলেই তো 33টা। এই হচ্ছে আমাদের আনসার। ওকে, মুছে দিলাম। ওকে, মুছে দিলাম। যাচ্ছি পরেরটা। এরপর বলছে তিনি আমার কথা রাখলেন না, তিনি রাখলেন ভুট্টো সাহেবের কথা। একটা কথা মনে রাখবা, এই সেন্টেন্সটা সবাই জানে আল্লাহর রহমতে। বাংলাদেশে যদি সে বাঙালি হয়ে থাকে তার এটা জানা উচিত, তার এই বঙ্গবন্ধুর ভাষণ সবাইকে শোনা উচিত। এবং একটা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে তিনি আমার কথা রাখলেন না, তিনি হ্যাঁ বলে দিছি, ভুট্টো সাহেবের কথা রাখলেন। এখান থেকে একটা কোশ্চেন ভাইভাতে হয়, বিসিএস ভাইভাতে, যাদের অ্যাডমিন চয়েস থাকে কিংবা পুলিশ চয়েস থাকে, তাদেরকে বলা হয় যে আমাদের যে বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের যে সংবিধান, ঠিক আছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের যে সংবিধান, এই সংবিধানে কোন কোন ব্যক্তির নাম আছে, বুঝতে পেরেছো? এটা কিন্তু বিসিএস ভাইভাতে জিজ্ঞাসা করে। ভাই তোমাদের বলছি, যাদের অ্যাডমিন চয়েস বা পুলিশ চয়েস, জিজ্ঞাসা করে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে সংবিধান, সেই সংবিধানে কোন কোন ব্যক্তির নাম আছে। বাংলাদেশের সংবিধানে কিন্তু ভুট্টো সাহেবের নাম আছে। যদি বললে কেন? কারণ এটা তো 7 মার্চের ভাষণের মধ্যে বলেছেন। 7 মার্চের ভাষণের মধ্যে কিন্তু ভুট্টোর কথা বলেছেন। এই 7 মার্চের ভাষণ আমাদের সংবিধানে যোগ করা আছে, সুতরাং ভুট্টোর কথাও কিন্তু সংবিধানে আছে। মনে রাখবা, আমাদের বঙ্গবন্ধুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা সংবিধানে আছে, ভালো কথা। ভুট্টো সাহেবের কথা আছে। তারপর আমাদের ওই যে আমাদের ওই মুজিবনগর সরকারের যারা সদস্য ছিলেন, তাদের মধ্যে কিছু কিছু লোকের আছে, মোট 4 জন লোকের নাম আছে সংবিধানে, একটু জেনে রাখবা, ঠিক আছে? আচ্ছা, এরপর এটা যাচ্ছি। এটা খুব সহজ। রহিম উত্তর দিকে 10 মাইল হেঁটে ডান দিকে ঘুরে 5 মাইল হাঁটেন, তারপর আবার ডান দিকে ঘুরে 2 মাইল হাঁটে। কোন দিকে যাচ্ছে? একদম পানির মতো অঙ্ক। মনে রাখবা, খাতার সবসময় ওপর দিকটা উত্তর, আর এটা হচ্ছে সাউথ, এটা হচ্ছে ইস্ট, এটা হচ্ছে ওয়েস্ট, অলওয়েজ এভাবে থাকবে। এখন মনে করো রহিম উত্তর দিকে যাচ্ছে, মানে ওপর দিকে যাচ্ছে, ওপর দিকে গেল, এটা 10 মাইল। এবার এখান থেকে যদি ওপরে যদি সে যায়, যদি সে এখান থেকে ওপরের দিকে যায়, আমি ওপরের দিকে যাচ্ছি, তাহলে এটা আমার ডান হাত, এটা আমার বাম হাত না? এটা আমার ডান হাত, এটা বাম হাত, আমি ওপর দিকে যাচ্ছি, তাহলে এখন ডান দিক তো এইটা, মানে এই দিক, এটা ডান দিক। এখানে সে গেল 5। এবার যখন আমি ডান দিক গেলাম, এবার তারপরে আবার ডান দিক, ডান মানে আমি এভাবে যাচ্ছি, যখন এভাবে যাব, এটা হচ্ছে আমার বাম আর এটা হচ্ছে আমার ডান, তাহলে এখানে ডান তো আবার এই দিক, এদিকে আমি আসছি। তাহলে এখন এটা যেদিকে আসছি, এটা দক্ষিণ দিক, আমার মুখ কোন দিকে? দক্ষিণে। এই দক্ষিণ ইজ দ্য আনসার। এটা খুবই সিলি অঙ্ক, এত সহজ অঙ্ক পরীক্ষায় আসা উচিত না। দিয়েছে তেমন দেয়, কিন্তু এত সহজ অঙ্ক তো পরীক্ষায় আসবে না। এটা অন্য জায়গায়, এর থেকে একটু কঠিন অঙ্ক পড়তে হবে তোমাদের। মেন্টালিটি শিটে তোমাদের যে আমি অঙ্কগুলো করিয়েছি, ইংলিশে করিয়েছি আমি, যেগুলো ইংলিশ অঙ্কগুলো দেখে যাবা ব্যাংকের জন্য বা বিসিএসের জন্যও বলো, বিসিএসও ইংলিশে দিয়ে দিতেও পারে, বলা যায় না। 28তম বিসিএস ইংলিশে দিয়েছিল। তো এই ছিল তোমাদের জন্য আজকে অঙ্ক। আর থ্যাংক ইউ সো মাচ, তোমরা ভালো থাকো। আমি একটু ফাস্ট পড়িয়েছি, আর তোমরা ভিডিওটা পজ করবা। আর সবাইকে বলছি প্লিজ একটু শেয়ার করো, যা যা টাইম লাইনে তুমি শেয়ার করে রাখো, পরে দেখবা। আর থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ, বাই বাই, ধন্যবাদ, হাফেজ, বাই।